সেলস মানে হলো কোনো কিছু বিক্রি করা, ওনার ট্রান্সফার অফ ওনারশিপ। বাট পৃথিবীর সব মানুষই সব কিছুই সেল করে। আচ্ছা, যেমন শিশুরা তার হাসিটা সেল করে। একটা গবেষণায় আসছে যে কর্পোরেটের যত ইনকাম হয় কর্পোরেট জগতে, জি, তার 80% ইনকাম যায় 20% সেলস পিপলদের পকেটে। পৃথিবীর কোনো মানুষ ঘুরে না উঠে সফল হয় নাই। ঘুরে না উঠে যারা সফল তারা বাবার টাকা দিয়ে, বাবারা কোটিপতি ছিল, ছেলেরা 12টার পরে ঘুমের থেকে উঠে। কিছু বস আছে খুব ক্রেজি, রাগী, সে তেল পছন্দই করে না, তাহলে তাকে ডাইরেক্ট তেল দিবেন না, আপনি ইনডিরেক্টলি দেন। প্রথমে প্রাইমারি স্কুলের যে টিচার আছে যারা, তাদের স্যালারি করবো ডবল। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাহদি অ্যান্ড মামুন পডকাস্ট শোতে। আমি মুনতাসির মাহদি এবং আমার সাথে আছেন আব্দুল্লাহ মামুন। এই পডকাস্টে আমরা বাংলাদেশের রিয়েল বিল্ডার, থিঙ্কার, এডুকেটরদের বাস্তব অভিজ্ঞতাগুলো সংগ্রহ করার চেষ্টা করি, যাতে সেগুলো আমাদের বছরের পর বছর শিখিয়ে যেতে পারে। আজকের এপিসোডটা সফট স্কিলস, বিশেষ করে সেলস নিয়ে। আর এই টপিকের অভিজ্ঞতা থেকে শেখানোর জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী। তিনি একজন প্রফেসর, লেখক, সফট স্কিলস ট্রেনার, স্পিকার এবং এডুকেটর, যিনি 2 যুগেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন এই বিষয়গুলো নিয়েই। বর্তমানে তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। লেটস বিগিন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আমরা খুবই হ্যাপি, ফাইনালি হচ্ছে আমাদের আজকের এপিসোড, আমাদের সেলস নিয়ে আমরা যে এপিসোডটা রান করছি, এপিসোডে একদম গেস্ট হিসাবে স্যার আপনার মতো অভিজ্ঞ একজনকে পেয়েছি। স্যার আমরা যদি মানে অ্যাকচুয়ালি একজন তরুণকে, মানে আমরা যদি একজন 20 বছর বয়সী তরুণকে বোঝাতে চাই সেলস জিনিসটা আসলে কি, তাহলে স্যার এটা কিভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি? এটা খুব সিম্পলি যদি বলতে চাই যে সেলস হলো কোনো কিছু বিক্রি করা, সেটা এরোপ্লেন থেকে শুরু করে চানাচুর পর্যন্ত। আচ্ছা, এটা হলো বিক্রি, অর্থাৎ একটা পণ্য কারো কাছে বিক্রি করাকে আমরা সেলস বলি। কিন্তু বৃহৎ অর্থে, ক্ষুদ্র অর্থে যদি বলি যে সেলস মানে হলো কোনো কিছু বিক্রি করা, ওনার ট্রান্সফার অফ ওনারশিপ। বাট পৃথিবীর সব মানুষই সব কিছুই সেল করে। আচ্ছা, যেমন শিশুরা তার হাসিটা সেল করে, আচ্ছা, মা তার মায়া আদর সেল করে, আমি শিক্ষক, আমি আমার আমার কর্তব্য, জ্ঞান, আমার ভালোবাসা, আমার অভিজ্ঞতা সেল করি, তাই না? রিক্সাওয়ালাকে আমি তখনই ভাড়াটা বেশি দিই যখন রিক্সাওয়ালা প্যাডেলের সাথে বা রিক্সার থেকে নামিয়ে দেওয়ার পরে সুন্দর একটু কথা বলে, হাসি দেয় বা একটা ইমপ্রেশন দেয়। জি, সেল। অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে সেলসের সৃষ্টি হয়েছিল। এটা খুব অবাক করা তথ্য এবং অনেকে এটা একটু হাসবে হয়তো। সৃষ্টির আগে সেলস এটা হলো যে মা হাওয়াকে যখন গন্ধম খাওয়ার জন্য শয়তান ইনফ্লুয়েন্স করলো, মোটিভেট করলো যে ম্যাডাম আপনি এই ফলটা খেলে আপনি সারা জীবন বেঁচতে থাকতে পারবেন, ইভেন আপনি এটা খাওয়ার পরে আপনার সবকিছু গ্লো দিবে, মানে এভরিথিং একটা কনভিন্সিং কথাবার্তা বললো। এবং মা হাওয়া কিন্তু কনভিন্স হয়ে সেই গন্ধমটা খেয়ে নিল। এবং তখন শয়তান বললো যে না, আসলে আপনি খেয়েছেন তো বেনিফিট আপনি পাবেন, তাহলে স্যারের জন্য আপনি যদি 1 কপি বা নিতে পারেন, স্যারকে খাওয়াতেন, তার দুজনের জন্য এটা বেনিফিশিয়ারি হবে। দেখেন এই যে মানে আপনার বেহেশতের মধ্যে যে সাপ এবং মানে কথোপকথন, মানে ইনফ্লুয়েন্স করা, মানে ময়ূর হিসেবে বা যে আকারেই হোক, সেটা শয়তানের আকারে হোক, এটা কিন্তু মা হাওয়াকে কনভিন্স করেছে এটা খাওয়ার জন্য, নেওয়ার জন্য। তো আমরা যখন আমার কোনো জিনিস, পণ্য, দ্রব্য, সেবা যাই হোক অন্যজনকে সেটা দিতে চাই, সেটা মানে ট্রানজেকশনাল ফর্মে হোক অথবা উইদাউট ট্রানজেকশন বা মনিটারি ফর্মে হোক, এটা টোটালটাই সেল। এবং তবে একটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে যে মানুষ কিন্তু আবার এই যে সেল আপনি করছেন, সেলস পেশা, মানুষ কিন্তু এই পণ্য কেনে না, সেবা কিনে না, তাহলে মানুষ কেনে কি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা ধরেন 50 লক্ষ সেলস পিপল বাংলাদেশে আছে, তো এরা সবাই শুধু তার নিজের পণ্য সেবায়, মানে তার যে প্রোডাক্ট সেল করতে চাই, কিন্তু কাস্টমার তো পণ্য কিনে না, সেবা কিনে না। কাস্টমার 3টে জিনিসের একটা জিনিস কিনে। একটা হলো সে কিনে তার সমস্যার সমাধান, সে কিনে তার অনুভূতি, অর্থাৎ তার অনুভূতি, একটা ফিলিংস কিনে, সে সমাধান কিনে, এবং লাস্টলি সে কিনে বিশ্বাস, ট্রাস্ট কিনে। এখন ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করতে গিয়ে প্রোডাক্টের কথা বলছি না, এই প্রোডাক্ট তো তার দরকার নাই, তার দরকার আপনার সাথে ট্রাস্টওয়ার্দি সম্পর্ক আছে কিনা, তার দরকার আপনাকে সে তার অনুভূতির জায়গাটা সে ফুলফিল করতে পারবে কিনা, তার দরকার তার একটা সমস্যা ছিল বা আছে, এটার সমাধান আপনি সেল করতে পারছেন কিনা। সুতরাং আপনি আপনার
পণ্য বা সেবা সেল করার আগে আপনি দেখুন যে তার নিডটা কি, আচ্ছা। এটা বুঝে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে একেবারে শিক্ষা নবিশ যারা, সেলস প্রফেশন নতুন যারা, তাদের জন্য বলবো যে সেলসটা হলো আপনার নির্ধারিত কোনো পণ্য বা সেবা আপনার ডেজিগনেটেড কাস্টমার, সিলেক্টেড কাস্টমারের কাছে বিক্রি করাকেই সেলস প্রফেশন বা সেলসম্যানশিপ বলে। আচ্ছা স্যার, জাস্ট এই আপনার এই কোশ্চেন থেকে যদি আমরা উত্তরে যাই, স্যার আমরা বাংলাদেশ অনেক ক্ষেত্রে দেখি যে সেলস এই শব্দটাই যখন চলে আসে, বা লেটস সে একজন সেলসম্যান বা কেউ একজন সেলস করতে মানে করছে, সো ওই ক্ষেত্রে আমরা অনেকে হচ্ছে ভালোভাবে নিতে চাই না। সো আমি স্যার জানতে চাচ্ছি যে সেলস শব্দটা যখন মানুষ শোনে তখন তাদের মধ্যে যে ভুল ধারণাটা কাজ করে, এইটা আসলে মানে এক্স্যাক্টলি কি বা এটা কেন হয়? এটার কারণ আছে। এটা হলো কি আমাদের দেশের শুরুতে যেটা হয়েছে যে সেলস প্রফেশনে আসতে হলো যে মানুষগুলো অন্য কোথাও জব পেত না আচ্ছা বা ছাত্র হিসেবে ভালো না, মেধাবী না, পরীক্ষার রেজাল্ট খারাপ বা ফেল করেছে, তার একটা কাজ দরকার, সে তখন যে কোনোভাবে একটা সেলসে ঢুকে যেত। আচ্ছা এখন ধরেন যে প্রফেশন বা যে কাজের জন্য আপনার প্রিপারেশন কম, যে কাজের জন্য আপনি সময় কম দিচ্ছেন, যে কাজের থেকে আপনার এক্সপেকটেশনও কম, তো সেই কাজের ভ্যালুটাও তো কম হবে। ডেফিনেটলি। এইভাবেই সোসাইটিতে একটা ধারণা হয়েছে। যেমন একটা সময় ছিল যখন সেলসম্যানদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না। আচ্ছা একটা ছেলে সেলসে জব করে, তার মানে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে ওর চাকরি থাকবে কিনা, টেনশন, সময় দিতে পারবে না। এই সিনারি কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, একটা গবেষণায় আসছে যে কর্পোরেটের যত ইনকাম হয় কর্পোরেট জগতে, জি তার 80% ইনকাম যায় 20% সেলস পিপলদের পকেটে। এইটি বুঝতে পারছি। আর অর্থাৎ এইচআর, আপনার ফিন্যান্স বা আপনার সামাদার যারা ম্যানেজারিয়াল জব, সবগুলোর চেয়ে সবচেয়ে বেশি আর্নিং হয় সেলস প্রফেশনদের। আপনি একটা কোম্পানি দেখবেন যে এইচআর পিপলকে আপনি গাড়ি দিয়েছে কিনা জানি না, কিন্তু একজন এএসএম আর এস এম কে কিন্তু গাড়ি দেয়। আচ্ছা তার টিএডি কিন্তু ডিফারেন্ট, Right. তার প্রমোশন, তার এভরিথিং ইনসেন্টিভ কিন্তু হিউজ অ্যামাউন্ট দেয়। কারণ কি? কারণ সেলসকে যে কোম্পানি সবচেয়ে বেশি গুরুত্ব না দেয়, ওই কোম্পানি আগাতে পারে না। বুঝতে সুতরাং সেলসম্যানের দায়িত্ব এই পেশাটাকে মানুষের কাছে সেইভাবে তুলে ধরা, তুলে ধরা। বোঝানো। এটা নিজের নিজের লাক্সারি দিয়ে মানুষকে বোঝাতে হবে, এমনি এমনি বললে হবে না। আচ্ছা, তার মানে যে সেলস পার্সন কাজে জড়িত তাকে আসলে প্রেজেন্ট করতে হবে সমাজের কাছে যে ওকে তার কাজটা কতটা প্রেস্টিজিয়াস। এক্স্যাক্টলি। তাহলে স্যার সেলস আসলে কোনটা? মানুষ যখন বলে যে আমাদের সেলস অ্যাকচুয়ালি যে কথা বেশি বলতে পারে সে ভালো সেলসম্যান, নাকি হচ্ছে আমরা যে কথা শুনতে পারে বেশি বা যে বেশি কথা শোনে, সেলসম্যান অ্যাকচুয়ালি কোনটা হওয়া উচিত? এখানে আসলে একটা ব্যাপার আমি বলবো আপনাকে যে কথাটা খুব ইম্পর্টেন্ট। কারণ বলা হয়েছে যে কথাই মধু, কথাই বিষ, কথার লাগিয়া জীবন বিষ, তাই না? জি স্যার। তো কথাটা খুব ইম্পর্টেন্ট। তবে কোন কথা কখন কাকে কিভাবে বলতে হবে এটা জানতে হবে। আচ্ছা, কোন কথা কখন কাকে কিভাবে বলতে হবে? বলতে হবে এটা জানতে Delivery-টা। হবে। ডেলিভারিটা, Delivery. আন্ডারস্ট্যান্ড? কিন্তু এক্সপার্টরা যেটা বলে, যারা সেলস এক্সপার্ট, যেমন জিগ জিগলার থেকে শুরু করে যারা ব্রায়ান টেসি, আমেরিকার যারা সবচেয়ে বড় এক্সপার্ট, যে একজন সেলসম্যান শুনবে বেশি, বলবে কম। কারণ কি? কারণ শোনার মধ্যে দিয়ে আমি বুঝবো যে মেহেদির কোথায় আমার টাচ করতে হবে, কোথায় তার নিডটা লুকিয়ে আছে, রাইট? আন্ডারস্ট্যান্ড? সারাদিন কথা বলে গেলেন, ওনাকে টাচ করবে না, কিন্তু ওনার কথা যখন আপনি শুনবেন তখন আপনি বুঝবেন যে ইয়েস, আমার এখানে টাচ করা উচিত, স্যার এটা চাচ্ছে, ম্যাডাম এটা চাচ্ছে, বা তার প্রয়োজন এটা। আসলে যে একটা গল্প বলি আপনাকে, একজন বিশাল শিল্পপতি, সে অনেক বড় বড় অর্ডার দেয়, সে আর্ট করে, সে খেয়ালি টাইপের শিল্পী বনা মানুষ। তার কাছে একটা কোম্পানির থেকে লোক যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, কিন্তু সেলসের কোনো অর্ডার নিতে পারছে না। আপনার কোশ্চেনের সাথে রিলেভেন্ট এটা। এরপর একজন বললো ঠিক আছে, আমি একটু স্যারের কাছে যাই। আমার বাসায় গিয়েছে, গিয়ে ওই সেলসম্যান কোনো কথা বলছে না, সে আর্ট দেখতেছে। সে আর্ট দেখে, এই দেখে, সেই দেখে, হাসে, দাঁড়ায় দেখে। সন্ধ্যাবেলায় ভদ্রলোক জিজ্ঞেস করলো, বাবা তুমি কি করতেছ? স্যার এত সুন্দর আর্ট, এটা হাউ কুড ইট পসিবল ফর সামওয়ান টু ড্র? আমি তো মুগ্ধ। ভাই তুমি তো লাঞ্চ করে সকাল থেকে দাঁড়িয়ে, স্যার ভালো লাগছে, আমি তো অবাক, আমি তো মানে এটা তো চিন্তা করতে পারিনি যে আমাদের এই শহরে এত সুন্দর আর্টিস্ট আছে, নীরবে নিবৃত আর্ট করে যাচ্ছে। স্যার এটা আমার কাছে ভালো লেগেছে। নট এ সিঙ্গেল স্পিচ রিগার্ডিং হিজ প্রোডাক্ট অর হিজ কোম্পানি, হিজ সার্ভিস, কিচ্ছু না। এরপরে যখন ওই ভদ্রলোক শোনার পরে মুগ্ধ হয়ে বললো, বাবা তুমি করো কি?
ওরা বলছে স্যার আমি ছোটখাটো কাজ করছি, এটা জরুরি না, এটা মুখ্য না স্যার, আমি আপনার আর্ট দেখছি, আচ্ছা আমি আপনার আর্ট দেখছি, আপনার চিত্রকলা, আপনি যে জল রংটা ভালো করেছেন, এখানে এই টানটা এরকম কেন হলো, এইটা একটু বলেন আমাকে। আরো অভিভূত, মুগ্ধ। এরপরে বললো স্যার আমি কিছু লাইটিং ফিটিংস এর কিছু কাজ করি। কি কোম্পানি তোমাদের নাম? বললো হ্যাঁ। হ্যাঁ এই কোম্পানিতে কিছু লোক আমার কাছে এসেছিল এর আগে, আমি খুব বিজি ছিলাম। আচ্ছা তুমি বসো, আমরা একসাথে স্ন্যাক্স খাবো একটু করে, তারপর তোমার সাথে আমি কথা বলি, করে তাকে 10 কোটি টাকার অর্ডার দিয়ে সেরে দিয়েছে, চলে যাও। অ্যামেজিং। জাস্ট সে শুধু ওয়েট করতেছিল তার নিডটা বোঝার জন্য এবং Perfect তাকে timing. হচ্ছে অ্যাটেনশন নেওয়ার জন্য, যে তার কোন জায়গায় দুর্বলতা, তার দুর্বলতা আর্টে, আর্টে। তার প্রোডাক্ট প্রয়োজন আছে, এখন নাও প্রয়োজন থাকতে পারে, কিন্তু তার আর্টে দুর্বলতা আছে, এটা সেলসম্যান জানে, বুঝেছে। সে ওই জায়গাটাতে, সে তো কথা বলে নেই সারাদিন করে। হ্যাঁ So, কথা বললে সেলস হবে, তার কিন্তু কথা জানতে হবে। আমি বলেছি কথা বলবেন না মানে আপনি কথা জানেন না, কথাটা জানতে হবে, জানতে হবে। এবং কোন কথা কখন কিভাবে কাকে বলতে হবে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটা বললাম যে কথাই মধু, বুঝতে পারছি, হ্যাঁ। কথাই বিষ, কথার লাগিয়া জীবন বিষ। বুঝতে মানুষ পেরেছি। কথার জন্য জীবন দেয়। স্যার আমরা অনেক শিক্ষিত মানুষকেও দেখি যে তারা আসলে সেলসকে ভয় পায়, অথবা অনেক ক্ষেত্রে তারা সেলস জানে না। এইটা অ্যাকচুয়ালি স্যার কেন হয়? কনফিডেন্সের অভাব, ভেরি আচ্ছা। সিম্পল। তার ধরেন কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা নাই, তার গাড়ি বাড়ির চিন্তা ভাবনা নাই, আচ্ছা তার বড় ধরনের কোনো অ্যাচিভমেন্টের চিন্তা ভাবনা নাই, সে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমরা যারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তে যেতে চাই, জি তাকে সবচেয়ে বেশি সেলস প্রপোজিশনটা জানতে হবে, আচ্ছা তাকে সবচেয়ে বেশি সেলসের উপর এক্সপার্টিস হতে হবে, আচ্ছা। সেটা থিওরিটিক্যাল এবং সেটা প্র্যাকটিক্যাল দুইটাই। বুঝতে সুতরাং পেরেছি। যে ভয় পায়, মানে সে নিজেকে কনফিডেন্ট মানে মনে করে না, এই জায়গাটাতে আসলে বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়। আচ্ছা স্যার, তাহলে আমরা যদি বলি কেউ যদি সেলস শিখতে চায় একদম বিগিনার লেভেলে, স্যার তার আসলে স্যার মানে বিগিনার মাইন্ডসেটে কোন জিনিসটা বাদ দিতে হবে সবার আগে? তার বাদে যেমন লাজ, লজ্জা, সংকোচ, ভয়, এইসব থাকা যাবে না। এটা থাকা কোনো মানুষের থাকা উচিত না। মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হলো ইন্ট্রোভার্ট, আর এক প্রকার মানুষ এক্সট্রোভার্ট। তো ইন্ট্রোভার্ট মানুষ যে, তাকে এক্সট্রোভার্ট হতে হবে। ইন্ট্রোভার্ট মানুষ তো জীবনে কোনো কিছু অর্জন করতে পারে না। ইন্ট্রোভার্ট মানুষের কর্মজীবন, ব্যক্তি জীবন, কোনো জীবনে সে সফল হতে পারে না। আন্ডারস্ট্যান্ড? তার মেধা থাকবে, কোয়ালিটি থাকবে, কিন্তু কোয়ালিটি তো এক্সপ্লোর করতে হবে, বুঝতে এক্সপান্ড করতে হবে। সংস্কৃতে একটা কথা আছে, বিদ্যা স্তব্ধস্য নিষ্ফলা, অর্থাৎ যে কথা বলতে পারে না তার ওই বিদ্যাটা নিষ্ফলা। আচ্ছা সুতরাং যদি একজন মানুষ ইনিশিয়ালি সেলস করতে চায়, তাকে তো এই জায়গাটাতে তাকে ফোকাস হতে হবে, তাকে বলতে হবে, বোঝাতে হবে মানুষকে। তাহলে স্যার ইন্ট্রোভার্ট মানুষটা কি কখনো তাহলে সেলস প্রফেশনে আসা উচিত না? ইন্ট্রোভার্ট মানুষদের আইনস্টাইন নিজেই তো সেলসম্যান ছিল, সে ছিল ইন্ট্রোভার্ট। আইনস্টাইন তো ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করছে একসময়, আচ্ছা এবং সে কিন্তু খুব বোকাশোকা ছিল, আন্ডারস্ট্যান্ড? সে কিন্তু সফল হতে পারেনি, সে বিজ্ঞানী হিসেবে সফল হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ড? তো জি। বিষয়টা হলো যে আপনি এখন ইন্ট্রোভার্ট আছেন, তাহলে এক্সট্রোভার্ট হওয়ার জন্য আপনি কাজ করেন, কি কি করতে চিন্তা হবে? করেন। হ্যাঁ, হ্যাঁ। মানে ডক্টর যদি ধরতে পারে যে এই রোগীর রোগটা কি, জি তাহলে সলিউশন সলিউশন আছে। খুবই আছে এবং এটা খুব সহজ। আচ্ছা তো আমরা যে ইন্ট্রোভার্টেড, আমি বুঝি না, এটা আমাকে বুঝতে রিয়ালাইজ করতে হবে। এক্সট্রোভার্ট হওয়া এটা আহামরি কিছু না, বুঝতে পেরেছি। এবং সেলসের জন্য বুঝতে সবচেয়ে বেশি দরকার এক্সট্রোভার্ট হওয়া, আচ্ছা। কথা বলা। So, মানুষকে যারা বোঝানো। ইন্ট্রোভার্ট তাদের তাহলে হচ্ছে সেলস প্রফেশনে আসার আগে এক্সট্রোভার্ট হওয়া উচিত। না, আগে হয়ে আসাটা একটু টাফ, কারণ তার পেট চলবে কিভাবে। তাহলে সেলস প্রফেশনে যাওয়ার আগে একটা ইন্ট্রোভার্ট পার্সনের অ্যাকচুয়ালি কি করা উচিত? এক্সট্রোভার্ট হওয়ার জন্য সে প্রচুর ইন্টারাকশন করা উচিত, ফ্রেন্ডদের সাথে। ধরুন একটা আড্ডায় বসলো, তাকে একটা স্টোরি টেলিং করতে হবে, এটা আচ্ছা। বানায় করতে হবে। ধরুন আপনি আসার সময় বাসে কি হয়েছে বলেন না, আপনি একটা সুন্দরী মেয়ের সাথে দেখা হয়েছে, চোখে চোখ রেখে কথা বলেছেন, বা আপনি দূরের থেকে দেখেছেন, এই গল্পটা বলেন বন্ধুদের, সব বন্ধু পছন্দ করবে, এটা করবে না। অথবা একজনের সাথে বাসে ভাড়া ছিল না, সে কিভাবে তর্ক করলো, ব্যাপারটা আপনার ভালো লাগে, এটা আপনি বলেন। অর্থাৎ আপনি বলা শুরু করেন। বাবা মার সাথে টেবিলে বসে আপনি নিজের গল্প নিজে বলেন, অর্থাৎ নিজেকে হয়ে ওঠা। যেমন এখন যদি আপনি দেখেন মার্কেটে পাবলিক স্পিকার, সবচেয়ে গুগলে সার্চ দিলে জিশানের নাম আসে, হ্যাঁ সুলাইমান জিশান। জি তো জিশান যখন বিবিএ এর ছাত্র, আমার স্টুডেন্ট ছিল, বললো স্যার আমি পাবলিক স্পিকার হতে চাই, আমি কি করব? ও ইন্ট্রোভার্ট ছিল ওই সময়। আপনারা শুধু বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়া শুরু করেন, আচ্ছা আপনি যেখানেই প্রোগ্রাম দেখবেন, তখন তো মোবাইল ছিল না, 20 বছর আগের ঘটনা। প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম হয়, জি আপনার এই শিল্পকলা,
এইসব জায়গায় যাবেন, গিয়ে শুরুতে 2টা কথা বলা শুরু করবেন। ওই সময় কোনো বড় কোনো অ্যাঙ্কর বা কেউ আসে না, কেউ মাইন্ড করে না। ভাই সব আপনারা সবাই এদিকে আসেন, বসেন, মনোযোগ দেন, এই টাইপের। এবং জিশান সেটা শুনেছে। আজকে জিশানের প্রফেশনই হলো পাবলিক স্পিকিং। সে সফল সেলসম্যান। আচ্ছা, আই সি। তো অ্যাকচুয়ালি মানে সেলস পিপল যারা আছে তারা আসলে কোন ভুলটা সবথেকে বেশি করে? আপনার কি মনে হয়? সেলস পিপলের ভুল হলো তার প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান কম থাকে অনেক সময়। Okay. তারপরে তার পড়াশোনা কম থাকে, সে পড়াশোনার সময় পায় না। মানে সে যে জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, ফিলোসফি সম্পর্কে, সাহিত্য সম্পর্কে, শিল্প সম্পর্কে সবকিছু তার জ্ঞান লাগবে। কারণ কি, আপনার যে অপোনেন্ট সে তো ধরেন মেসি হতে পারে, রোনালদো হতে পারে। হ্যাঁ, হতে পারে না? জি, আপনি যার কাছে সেলস করতে যাচ্ছেন সে তো এআই এর এক্সপার্ট হতে পারে। হতেই পারে। সে তো আমার মতো মার্কেটিং এর শিক্ষক বা প্রফেসর হতে পারে। জি, সে আপনার মামুনের মতো লিঙ্কডইন এর এক্সপার্ট হতে পারে। জি, মেহেদীর মতো বড় অ্যাঙ্কর হতে পারে। জি, তো আপনি কার সাথে সেল করতে চাচ্ছেন এটা তো আনপ্রেডিক্টেবল। ডেফিনিটলি। তাহলে সেলসম্যান সেলসের যে কাজ করবে তাকে হতে হবে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। তাকে জানতে হবে, প্রচুর মানুষের সাইকোলজি রিড করতে হবে, পড়াশোনা করতে হবে। যদি সে বড় হতে চায়, স্ট্র্যাটেজিক হতে চায়। মানুষ কিন্তু বেশিরভাগ সেলসম্যান বলে আমার তো সময় নেই, আমি সময় পাই না। হ্যাঁ স্যার, এটা একটা কমন অবজেকশন। মানে আমরা নিজেও হচ্ছে, আমি এই যে এই এপিসোডটা করার আগে আমি হচ্ছে বেশ কিছু সেলস পিপলের সাথে কথা বলছি, এন্ড আমরা বোঝার চেষ্টা করছি যে তাদের অ্যাকচুয়ালি মেইন কোর প্রবলেমটা কি। সো কোর প্রবলেমের জায়গাগুলোতে আমরা একটা প্রবলেম ফাইন্ড আউট করছি। মেজরিটি কথা ছিল যে আমরা কাজ করতে করতে আমাদের ম্যাক্সিমাম টাইম চলে যায়। সো আমরা যে সেলফ স্টাডি করব বা আরো কিছু জানবো, ওই ক্ষেত্রে আমাদের ওরকম টাইম থাকে না। সো এই প্রশ্নটা আসলে আমরা আপনার জন্য রেডি করে রাখছিলাম। সো এক্স্যাক্টলি তারা যে মাইন্ডসেটটা বিলং করতেছে, এইটা কি স্যার ঠিক কিনা? না, এটা ঠিক না। এখন বলেন ইলন মাস্কের তো 24 ঘন্টা, জি, বিল গেটসের 24 ঘন্টা, ওয়ারেন হ্যাঁ। বাফেটের 24 ঘন্টা, হ্যাঁ, আমার 24 ঘন্টা, আমার বসেরও 24 ঘন্টা। জি, আর যে সেলসম্যান তার কি কম 23 না, ঘন্টা 20 না, ঘন্টা? না, এখন আমি তো দেখি যে আমার বস, মানে আমি যাকে ফলো করি, আমার যে মেন্টর, সে তো আমার চেয়ে 10 গুণ ব্যস্ত, 10 গুণ বড় জেডি নিয়ে কাজ করছে। কিভাবে করছে? আপনাকে গুছিয়ে করতে হবে, টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, কাজে প্রায়োরিটি সেট আপ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? সাপোজ আপনি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, জি, ভেরি সিম্পল বাংলা কথা যদি বলি, যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ছেলেটা খুব বিজি জব করে, ধর ব্যাংকের মতো একেবারে সকাল সন্ধ্যা অফিস করে সাপোজ। জি, এর মধ্যে কি ওই মেয়েটা টেক্সট করলে সে টেক্সটের একটা জবাব লাঞ্চ টাইমে দেয় না? হ্যাঁ, উইকেন্ডে তাকে নিয়ে একটু সময় দেয় না? দেয়। অথবা সন্ধ্যার পরে হলেও তাকে একটু 10 মিনিট কথা বলে না? বলে। অর্থাৎ যেখানে যে কাজের জন্য আপনার মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই কাজের জন্য সময় বের করা তো আপনার সময়ের অজুহাত থাকে না। ঠিক কিনা মেহেদী? ইয়া, তো যে সেলস পিপল বলে আমি খুব ব্যস্ত, ভাই ব্যস্ত পৃথিবীর সবাই। তুমি সফল বলে তুমি ব্যস্ত, তুমি দায়িত্বে আছো বলে তুমি ব্যস্ত। তোমাকে এমনি এমনি এত বড় গাড়ি, এত বড় কোম্পানি দেয়নি। সুতরাং জীবনের সময় নেই, সে আসলে সময়কে ইউটিলাইজ করতে জানে না মামুন। বুঝতে পেরেছি স্যার। তাহলে হচ্ছে সেলসম্যানদের যারা বলে যে হচ্ছে সময় নেই, বা যারা হচ্ছে আপনার লাইক তারা টাইম ম্যানেজমেন্ট জানে না বলেই তারাই হচ্ছে তারা বলে যে তাদের সময় নেই, রাইট? তাহলে টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি আর কোন কোন সফট স্কিল গুলো আপনার মনে হয় যে প্রত্যেক সেলস পার্সনের জানা উচিত, যদি হচ্ছে তাদের ইন ফিউচারে? সবচেয়ে বড় হলো লিডারশিপ স্কিল, টিম ম্যানেজমেন্ট স্কিল। টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ, স্যাক্রিফাইস, হার্ড ওয়ার্কিং। মানে সেলস পিপলদের সার্ভেন্ট লিডারশিপ, লিডারশিপ এবং স্টাইল আছে, মডেল আছে। তার মধ্যে সার্ভেন্ট লিডারশিপ যেটা, এটা হলো সেলস পিপলদের জন্য দরকার, এটা আমি রেকমেন্ড করি। আচ্ছা, অর্থাৎ একজন সেলসের লিডার সে নিজে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে। রাস্তায় রাস্তায় গিয়ে সে প্রত্যেকটা আউটলেটে যেখানে যাওয়ার কথা সেখানে যাবে, সেখানে সে ডিলার পয়েন্টে গিয়ে বসবে এবং ডিলার পয়েন্টে ডিলারের সাথে সে কথা বলবে, চা খেয়ে ঘুরে ফিরে বাজার দেখে চলে আসবে না। সে ওখানে সময় নিয়ে যাবে, কথা বলবে, শুনবে প্রবলেমগুলো কি, এবং ওই ডিলার যখন তার প্রবলেমগুলো শেয়ার করবে তখন তার এসআর বা টিএসও সম্পর্কে সে কথা বলবে, অভিযোগ করবে, সেটাকে সে অ্যাড্রেস করবে, শুনবে। কিন্তু সে কি করবে না, সে অবশ্যই ওই ডিলারের সামনে তাকে বকাঝকা করবে না, বলবে যেটা আমি দেখতেছি, আমি পরে কথা বলতেছি, কারণ তার সম্মান নষ্ট করা যাবে না। এই যে সে একটা লিডারশিপ রোল প্লে করলো, ওইখানে গেল, সময় দিল, বুঝলো, প্রবলেমগুলো নিয়ে আসলো, এবং সেটা নোট খাতার মতো কি রাখতে হবে, নোট রাখতে হবে। আমরা কি করি, অনেক সেলস লিডার বা এএসএম আরএসএমরা মার্কেট ভিজিটে যায়, জি,
কিন্তু ওইখানে গিয়ে তার ডিলার পয়েন্টে বা কোথাও সে কোনো এন্ট্রি করে আসে না যে কি কি প্রবলেম সে ফাইন্ড আউট করলো। আচ্ছা তাহলে পরের জন যদি কেউ আসে বদলি হওয়ার বা চেঞ্জ হওয়ার পরে সে তো আগের প্রবলেম গুলো বুঝতে পারে না, হ্যাঁ একই কাজ repeat তার আবার করতে শুরু থেকে শুরু করতে হবে শুরু করতে হবে। নোট নেওয়াটাও অ্যাকচুয়ালি একটা Of course, of ইম্পর্টেন্ট course. স্কিল তো লিডারশিপের কথা যেটা বলছিলাম যে সে তো টিম চালায়। জি একজন এএসএম আরএসএম বা ন্যাশনাল সেলস ম্যানেজার বা সেলস এর হেড সে তো সেল নিজে করে না, সেলস করায়। সেলস করে তো সেলস আমার জন্য আপনি কেন সেল করবেন, আপনি বুঝেন তো। আমি তো মানে আপনার জন্য আমি কেন টার্গেট পূরণ করবো? টার্গেট সেলসম্যান নিজেও জানে যে এই টার্গেট আমার নেই, টার্গেট বসের। আচ্ছা বসের বড় টার্গেট ছোট ছোট করে আমাদেরকে সেগমেন্ট করে দেয়া হচ্ছে। সেগমেন্ট করে দেওয়া হচ্ছে আমি যখন বসের লিডারশিপকে মানবো, বসকে বস মানবো, তখন এই কাজটা আমার জন্য সহজ হবে। বুঝতে পেরেছি এটা লিডারশিপ স্কিলটা বেশি জরুরি। কাজটা সহজ করার কথায় আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার এই 20 বছরের বেশি যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি কি এমন কোনো সেলস টেকনিক বলতে পারেন বা শেয়ার করতে পারেন যেটা প্রত্যেক সেলসম্যান ইউজ করতে পারবে তাদের লাইফে? প্রবলেম সলভিং। আমি তো ইউনিভার্সিটির শিক্ষক, জি আমি সেলসের ট্রেনিং করাই। এই Yes. প্রশ্নটা অনেক জায়গায় শোনা যায় জি। যে উনি ইউনিভার্সিটির শিক্ষক, উনি আবার সেলস কি বুঝে বা সেলস কি করে বা সেলস এর ট্রেনিং উনি কেন করায়। এই জায়গাটাতে আমি বলি সবসময়, মনে মনে হাসি যে দেখেন, আমি যখন স্কলার্স ইউনিভার্সিটি জয়েন করলাম 2016 সালে, তখন স্কলার্সের ছাত্র ছিল 450-500, আচ্ছা বাড্ডা ক্যাম্পাস ছিল। হুম। তখন আমি বিউটির সাথে বসলাম, স্টুডেন্ট কিভাবে ইমপ্রুভ মানে ইনক্রিজ করা যায়। Okay. আমি নিজে তখন চৌরাস্তা থেকে শুরু করে যাত্রাবাড়ি পর্যন্ত প্রত্যেকটা ব্যাংক, বিমা, অফিস, আদালতে ছুটলাম লিফলেট হাতে নিয়ে যে একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির নাম, এখানে এমবিএ করা যায়, বিবিএ করা যায়, আপনারা আসেন। স্যার আপনি তখন ইউনিভার্সিটি টিচার শিক্ষক ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমি। আচ্ছা আমি স্কলারসের ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং প্রফেসর। আমি কি করছি, মার্কেটে মার্কেটে ঘুরছি, মতিঝিলের বিভিন্ন ব্যাংক, বিমা হাউসে। আমার এক্স স্টুডেন্ট, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার আমার তো কোনো লজ্জা করে না, আমার মনে হয় না যে এটা খারাপ কাজ করতেছি, বা এটা আমার পার্ট অফ মাই জব। কারণ আমার ইউনিভার্সিটি আমাকে তুলতে হবে, জি আমার এতগুলো এমপ্লয়ি, এতগুলো শিক্ষক, এদের স্যালারি দিতে হবে, আমার অনেক অনেক বড় দায়িত্ব। তা আমি নেমে গেলাম, আমি আস্তে আস্তে ফল পাওয়া শুরু করলাম, ছাত্র আসা শুরু করলো। এই ছাত্র যারা আসলো তাদেরকে ভালো সার্ভিস দিলাম। আচ্ছা এরপর সেই বাড্ডা থেকে ক্যাম্পাস ট্রান্সফার করা হলো বনানীতে, জি এবং বনানী যাওয়ার পরে পুরো ইউনিভার্সিটি একটা বোম্বিং। ওখানে অথরিটি ভালো ছিল, তাদের সাপোর্টই অন্যরকম ছিল। তারা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমাকে বলতো, বিভিন্ন প্রফেশনাল বডিকে আমি ইনভাইট করতাম, আচ্ছা মার্কেটিং, সেলস লিডার বিডি বা এমআইবির বিভিন্ন প্রোগ্রাম করতাম। তারপর এফএমসি যে এইচআর সোসাইটি বা এফবি মানে এইচআরওর যে প্রোগ্রামগুলো হতো সব করতাম। এই যে ইন্টারাকশন, নেটওয়ার্কিং প্লাস আমার পার্সোনাল নেটওয়ার্ক সব মিলিয়ে আমি আস্তে আস্তে স্টুডেন্ট ইনক্রিজ করে 4,500 পর্যন্ত স্টুডেন্ট হয়ে গেল। এখন আপনি বলেন 450 থেকে 4,500 পর্যন্ত একটা ইউনিভার্সিটি, মানে একা ক্রেডিট নিচ্ছি, নট লাইক দ্যাট, বাট আমি যা করেছি সেটা আমি বলেছি। স্যার আপনি Maybe. একদম লিডারশিপ রোলে ছিলেন, Exactly. আপনার জায়গা থেকে সর্বোচ্চ যা করা দরকার আপনি এটা করছেন। রাইট, আমি সাপোর্ট পেয়েছি আমার অথরিটির কাছ থেকে বা বিওটির কাছ থেকে, বাট আমি তো মানে ইন ফিল্ড আমি কাজ করেছি। হ্যাঁ। এটা কি সেলস না? এটা কি সেলসের বাইরে মামুন? এই যে আমি একটা কাজ করছি, না। আমি আমার কাস্টমার, ছাত্রকে তো কাস্টমার ভাবা যায় না, জি। আমি নিয়ে আসছি তাদেরকে আবার ক্লাসে পড়াচ্ছি। তাদের যে প্রবলেম হচ্ছে ডে টু ডে বিভিন্ন ইস্যু নিয়ে আসে, 1000টা প্রবলেম ছাত্রদের, ঠান্ডা মাথায় আমি শুনি, আমি প্রবলেম সলভ করি। তো আমি কি একজন সেলসম্যান না? ডেফিনেটলি সেলস। স্যার মানুষ যখন আসলে কোনো একটা প্রোডাক্ট কেনে তখন তা মানে আমরা এটা হরহামেশা শুনি যে অনেক সময় বলে যে মানুষ লজিক্যালি চিন্তা করে প্রোডাক্ট কেনে না, অনেক সময় মানুষ ইমোশনালি চিন্তা করে। সো আপনার এই যে যে লম্বা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আপনার কাছে কি মনে হয়, মানুষ কি ইমোশনালি চিন্তা করে প্রোডাক্ট কেনে নাকি লজিক্যাল চিন্তা করে প্রোডাক্ট কেনে? দুটাই, বোথ। ওকে বোধ। কিছু কিছু পণ্য আছে ইমোশনালি কিনে, যেমন আইফোন, এটা ইমোশনালি কেনে স্ট্যাটাসের জন্য, আন্ডারস্ট্যান্ড? এটা লজিক্যালি না। আচ্ছা আবার ধর নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যগুলা, এগুলা লজিক্যালি কিনে। এখন আমি কোন চাল খেয়ে, মানে কোন চালের ভাত আমার কমফোর্টেবল, এটা তো আমি লজিক্যালি কিনবো, এটা ইমোশনাল না। বুঝতে পেরেছি, তাই তার না? মানে ইট ডিপেন্ডস অন প্রোডাক্ট। প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে লজিক্যালি আর ইমোশনাল। স্যার আমরা যদি হচ্ছে সেলসম্যানদের মানে আমরা যেহেতু অনেকক্ষণ সেলস নিয়ে কথা বলছি, সো যারা আসলে সেলস করে, সো সেলসম্যানদের অ্যাকচুয়ালি এক্সাক্ট পারফেক্ট রুটিন কিরকম হওয়া উচিত? অবশ্যই সেলসম্যান অনেক ভোরে ঘুম থেকে উঠবে এবং Okay. সেটা 5টার মধ্যে, 5টা 5:15 মধ্যে উঠবে। 5টার মধ্যে হ্যাঁ, উঠবে।
আমি মাঝখানে একটু আটকাই। ৫টার মধ্যে যদি কোনো সেলসম্যান ঘুম থেকে উঠতে না পারে, মানে কোনো পার্সন যদি ঘুম থেকে উঠতে না পারে, তাহলে সে কোনো সময় সেলসম্যান হতে পারবে না? পৃথিবীর কোনো কিছুই হতে পারবে না সে। ৫টার সময় যদি ঘুম থেকে না উঠে? ৫টা ৫:৩০ ম্যাক্সিমাম ৬টা, মানে ফজরের নামাজ দিয়ে শুরু করতে হবে, লাইক এরকম। মানে সো ভোরে উঠতেই হবে, যদি ভোরে না উঠলে কোনো মানুষ সফল হতে পারবে সাকসেস না। হতেই হয়। পৃথিবীর কোনো মানুষ ভোরে না উঠে সফল হয় নাই। ভোরে না উঠে যারা সফল, তারা বাবার টাকা দিয়ে, বাবারা কোটিপতি ছিল, ছেলেরা ১২টার পরে ঘুমের থেকে উঠে। Got it. কিন্তু যে নিজে ফার্স্ট জেনারেশন যারা বিলিয়নার হয়েছে, সবাই ভোরে ঘুম থেকে উঠে। আমি তো আমার আশেপাশে যত সফল মানুষ দেখি যারা বিলিয়নার, তারা ভোরে ঘুমের থেকে উঠে। আর তাহলে হচ্ছে ঘুমোতে যাবে কয়টায়? ১১টা ১২টা ১১টা ১২টার ভিতরে, রাইট? ১১টার মধ্যে যাবে, ম্যাক্সিমাম ১২টা আচ্ছা ১১টার মধ্যে ঘুমাবে। কিন্তু স্যার আমরা এখন এই যে আমাদের ঢাকা লাইফ যদি চিন্তা করি, সো ঢাকা লাইফে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফ্রি হয় ১০টা-১১টার পরে, দেন হচ্ছে ফোন চাপতেছে বা হয়তো মুভি দেখতেছে অথবা কমিউনিকেশন করতেছে, তারা ঘুমাতে যাচ্ছেই হচ্ছে রাত ১টা বা ২টা। বর্তমান জেনারেশন, তার ৩ জেনারেশন লাগবে উঠে আসতে, তার ৩ থেকে ৪টে জেনারেশন লাগবে বিলিয়নার, কোটিপতি বা শিল্পপতি হওয়ার জন্য, অথবা হতে পারবে না, মধ্যবিত্ত হয়ে মারা যাবে, কিছু করার নেই। তাহলে কি হচ্ছে আমরা ইনডিরেক্টলি এটা বলতে পারি যে যেহেতু বেশিরভাগ মানুষ ভোরে ঘুম থেকে ওঠে না, লাইক বিশেষ করে হচ্ছে জেনারেশন, নতুন যে জেনারেশনটা, তাহলে এই কারণেই কি বেশিরভাগ মানুষ গড়? আপনি বুঝেন না, লোকাল বাসের যাত্রী সংখ্যা তো হিউজ। আমি সেটাই জিজ্ঞেস করলাম। প্রাডো, পাজেরো, হ্যাঁ, হ্যাঁ। বিএমডব্লিউ যাত্রী সংখ্যা খুবই কম, প্রাইভেটের যাত্রী সংখ্যা খুবই কম। জি তার মানে কি, যে মানুষগুলো এখন পরিশ্রম করছে ছাত্র জীবনে, ইয়াং আপনাদের মতো যারা, ওই ২-৪ জনই সামনে উঠে আসবে, আচ্ছা অ্যাকসেপ্ট কোটিপতির ছেলে মেয়ে। ছেলেমেয়ে ভাবতে, হ্যাঁ, Understand? বুঝতে পেরেছি। হ্যাঁ। তো আপনি কোন ফ্যামিলি বা কোন ক্লাস বিলং করেন, এটার উপর আপনি পরিশ্রম বলতে পারেন। স্যার তাহলে কি কোটিপতি ছেলে মেয়েরা করবে না? অবশ্যই করবে। আমি অনেক বড় বড় শিল্প গ্রুপের ছেলে মেয়েদের দেখছি নাতি নাত করে তারা মার্কেটে গিয়ে সেল করে হুম, সকালবেলা। কি বলেছি? মানে বড় শিল্প গ্রুপ, নাম বললে বলবেন আল্লাহ, তাদের নাতি নাত করে ছেলে মেয়েরা এসআরের সাথে সকাল ৮টা ৭টা ৮টার পরে মার্কেটে গিয়ে সেলস পয়েন্ট ভিজিট করে আসে অভিজ্ঞতা নিয়ে। কারণ তারা চেন অফ কমান্ড, মানে তারা জানে যে সাম্রাজ্য ধরে রাখতে হবে। আচ্ছা, মানে আপনার- they are damn serious। হ্যাঁ, আপনার সম্রাট বাবরের বাবা যখন মারা যায়, বাবর ছিল ১৩-১৪ বছরের ছেলে, তার বাবা খুব মানে অল্প বয়সে মারা যায়। আপনার উনি ফারগানার রাজা ছিল আফগানিস্তান এই এলাকার। তো ১৩ বছর বয়সে সম্রাট বাবর যখন আপনার তার বাবার লাশ কবরে নামাচ্ছে, তখন কবরের মধ্যে গুলি করে গুলি বলতেছি আমি, তীর মারে বাবরকে হত্যা করার জন্য। মানে যেদিন বাবা মারা গিয়েছে, বাবার লাশ কবরে নামিয়েছে, সেদিন সম্রাট মানে বাবরকে ওই কবরে তার বাবার লাশের সামনে ২টা তীর মেরেছে। মানে কপাল ভালো যে বাবরের কানের কাছ দিয়ে তীর চলে গেছে। এখান থেকে সে উঠে এসে তার আস্তে আস্তে সাম্রাজ্য, সে মোগল সাম্রাজ্য বানায়। বাবরের লাইফটা আপনার পড়তে হবে, পরিশ্রমটা বুঝতে হবে। বুঝতে পেরেছি স্যার। এখন আমাদের ছেলে মেয়েরা যদি এটা না বুঝে, না পড়ে, না দেখে, না করে, তো সে অর্ডিনারি থাকবে। ভেরি সিম্পল। বুঝতে পেরেছি স্যার। স্যার অ্যাকচুয়ালি এই যে সেলসম্যানদের জন্য সফট স্কিল কতটা দরকার বা কেন আসলে জানা জরুরি? সেলস এর কাজটাই তো মানুষকে কনভিন্স করা, জি আপনার মানুষের ইমোশন বোঝা, জি ট্রাস্ট তৈরি করা, প্রবলেম সলভ করা। ইজন্ট ইট? তো এই যে ট্রাস্ট তৈরি করা, প্রবলেম সলভিং করা, এই যে আপনার তার ফিলিংস নিয়ে কাজ করা, এই প্রত্যেকটা জায়গায় তো আমি আপনাকে বুঝতে হবে মেহেদি। আমি যদি আপনাকে বুঝতে চাই, তাহলে আমার লার্নিংটা তো জরুরি। ডেফিনেটলি স্যার। 100%. A candle never light others without light itself. Right. A man can enlight others without enlightening himself. বুঝতে পেরেছি স্যার। সেলস পিপল যদি ধরেন ২০,০০০ টাকার সেলসম্যান বা ২৫,০০০ টাকা ইনকামেরও আছে, আবার ধরেন ২০ লাখ টাকা ইনকামেরও আছে। এখন আপনি বলেন আমাকে ২০ লাখ টাকা যে সেলসের স্যালারি পায়, বাংলাদেশে অনেকে আছে ১০, ১২, ১৫ লাখ টাকা আছে, তারপর তারা কোম্পানিকে টেন্ডার দেয় যে ২টা গাড়ি এই সেই। তো তার লার্নিং বা নলেজ লেভেল আর ২০,০০০ টাকা এক না। প্রশ্ন স্যার, সে তো ১০ বছর পরে গিয়ে ২০ লাখ পাচ্ছে, জি ১০ বছর পরে পাচ্ছে, কিন্তু ১০ বছর কিসের উপর, জানের উপর দিয়ে গিয়েছে, সেটা তো আপনাকে বুঝতে হবে। বুঝতে পারছি। ইয়েস অর নো? স্যার তাহলে হচ্ছে সেলস যেহেতু ডিরেক্টলি ইন্টারকানেক্টেড হচ্ছে সফট স্কিল গুলোর সাথে, যেহেতু কনভিন্স করা, তারপর হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা লাগবে, যেটা ইনডিরেক্টলি অ্যাকচুয়ালি সফট স্কিল বলা যায়, কারণ বেশিরভাগ জেনারেশন অ্যাকচুয়ালি এখন সকালে ঘুম থেকে ওঠে না। ভালো ওঠে না, এই জেনারেশন যারা ওঠে না, তারা একটা সময় উঠবে, বাধ্য হবে। হ্যাঁ, এটা ট্রু, এটা ট্রু। মানে একটা সময় উঠবে। যেমন আমি ছোট ছিলাম, তো আমার বাবা আমাকে ধরেন ভোরে ঘুমের থেকে তুলতো শীতের দিন,
একেবারে ধরুন ভোরবেলা আজানের সময়, বাবা পড়তে বসো, যদি তুমি না ওঠো, আমাদের গ্রামে আবার শহরের পাশে তো শহরতলি, একেবারে পাশের গ্রাম, টাঙ্গাইল শহরের পাশে, তো ওই গ্রামে আবার ট্রাক আসতো লেবার নিতে ওই সময় আজানের সময়। আচ্ছা, মানে আমাদের গ্রামে ওই ট্রাক আসতো, আমাদের গ্রাম থেকে লেবার নিয়ে যেত ইটের ভাটা বা বিভিন্ন জায়গায় মাটি কাটার জন্য। তো ওরা ডাকতো, এই মফিজ, এই কুদ্দুস, ও আয়, ডাকতো। আব্বা আবার আমাকে ডাকতো, বাবা ডাকতো, ওঠো ওঠো বাবা ওঠো, নক করতো দরজা। তো বলতো বাবা যে তুমি যদি আজকে ঘুম থেকে না উঠো, কালকে তোমাকেও ঘুম থেকে উঠতে হবে অনেক সকালে, কারণ তোমাকে টাকের লেবার হতে হবে। এখন ধরেন আমরা তো মোটামুটি মধ্যবিত্ত ছিলাম, মানে সলভেন্ট ছিলাম, বাট আমি তখন বুঝতাম না, যে ভাবতাম যে আমরা তো ধনী মানুষ, মানে গ্রামে তো ধনী মানুষ বলতে জি। যাদের ঘরে গোলা ভরা ধান টান আছে, তা আমি কেন টাকের লেবার বা এরকম হব বা হেল্পার হবো, এরকম হবো কেন, আমাকে কেন ভোরে ঘুম থেকে উঠতে হবে? কিন্তু এখন আমি আফটার 20 ইয়ার্স বুঝি যে ওই সময় যদি আমি পড়াশোনা না করতাম, আজকে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম না। জি, আমি যদি মনে করি মামুন যে আমার প্রত্যেকটা ক্লাস 12টার পরে দেব, এটা আমি পারবো না। হ্যাঁ, সম্ভব। এখন ব্যাংকের একজন এমডি বা একজন কর্পোরেট হাউসের এমডি বা চেয়ারম্যান, সে যদি বলে 3টার পরের থেকে অফিস করবে, সে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু কে পারবে না? যে সাপোষা মধ্যবিত্ত। এই সাপোষা মধ্যবিত্ত হয় সকালে ঘুম পাড়ার কারণে, আলসেমি করার কারণে, সময় অপচয় করার কারণে, নিজেকে সময় না দেওয়ার কারণে, স্বপ্ন না থাকার কারণে। সুতরাং যে আছে তার ডেস্টিনি এখানে, আর যে সকালে উঠবে ঘুম থেকে এবং কাজ করবে, পরিশ্রম করবে, সে ওইখানে যাবে। সে সারা জীবন যখন যাবে তখন সে অফিসে যাবে, নো প্রবলেম। তার মানে যদি আজকে কেউ সকালে ঘুম থেকে না ওঠে, তাহলে তাকে ইন ফিউচারে সকালে ঘুম থেকে উঠতে হবে। 10 দিন বেশি উঠতে হবে। হয়তো বেশি উঠতে হবে। তো আজকে আমার হচ্ছে এই এপিসোড থেকে মানে দিস উড বি দ্য বিগেস্ট টেকওয়ে অফ মাই লাইফ, যে আমার হচ্ছে এখন থেকে আর্লি আরো আগে উঠতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। না, ওই যে আপনি একটা কথা বলছেন যে সেলস পিপলরা বলে আমার সময় নাই, তো সময়টা থাকবে কিভাবে? সকাল যেমন আমি ভোরে উঠে যেটা করে আমি বই পড়ি, আচ্ছা, ওই সময়টা ফোন থাকে না, ওই সময়টা কোনো কেওয়াজ থাকে না, ঠান্ডা পরিবেশ থাকে, ওই সময় 1-2 ঘন্টা পড়লে ওটা মাথার মধ্যে ঢুকে যায়। তো যখন একজন সেলস পিপল কিছু পড়বে, ভাই বিশ্বাস করেন, মানে জানা এবং না জানা কি এক হতে পারে? কখনোই পবিত্র কোরআনে তো বলেছে যে যে জানে এবং যে জানে না দুইজন কি সমান হতে পারে? না। তো আপনি জানবেন কখন? যদি জানতে না চান, সময় না দেন জানার জন্য, প্লিজ। আমি হচ্ছে এই কারণে প্রশ্নটা করছিলাম যে সফট স্কিলের বিষয়ে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি হচ্ছে সেলস এর কাজ করা যাবে না? যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে তো সফট স্কিল কানেক্টেড না। বিষয় হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কাদের জন্য সেটা আপনাকে আগে বুঝতে হবে। জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বুদ্ধিমান মানুষের জন্য, জ্ঞানী মানুষের জন্য, এবং যে কাজ পারে তার জন্য, মূর্খের জন্য না। ইয়েস অর নো? ইয়েস, অর্থাৎ আপনি 2 লাইন লিখে দিয়ে বলতে হয়, মেক ইট স্মার্টার, হ্যাঁ, মেক ইট কমপ্লেক্স, Complex. মেক ইট ইজিয়ার। জি, তো এই যে 2 লাইন আপনি লিখলেন, এই যোগ্যতাটা আপনার আছে কিনা সেই কথাটা আগে বলেন। আপনি এর কাজ শুরু হয় সেকেন্ড স্টেজে, ফার্স্ট স্টেজ তো আপনি। ফার্স্ট, হ্যাঁ, কারণ আমি যা ইনপুট করতেছি এটাই প্রসেস। এটাকে সুন্দর করে দিচ্ছে এবং আমার চেয়ে সুন্দর করে দিচ্ছে। আমি গল্প উপন্যাস লিখি, বাট আমি দেখি মানে চ্যাট জিপিটি আমার চেয়ে সুন্দর করে লিখে দিচ্ছে আমাকে, কিন্তু আমাকে আবার 2-4টা সুন্দর শব্দ দিতে হয়। হ্যাঁ, আপনি একটা পাত্রে ধরেন পানি নাই, সেই পাত্রে মানে মাটির পাত্রে পানি নাই, পাথর মারলে পাত্র ছিদ্র হয়ে যাবে। কিন্তু যদি পানি থাকে এর মধ্যে পাথরটা দিলে পানিটা উপর দিকে উঠবে। একটা গল্প পড়েছিলাম না, ওই যে পাখি কাকের কাকের, হ্যাঁ, হ্যাঁ। ব্যাটার। তো আপনারা কিন্তু ভাই নলেজ আর্ন করতে হবে। জি স্যার। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সেলস পারসনদের ভয় পাওয়া উচিত না? না, উচিত না, না? এখন তো ধরেন অনেক ট্রেনারই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেলসের উপরে এটা করছে। সেদিন মার্ক অনুপম মল্লিক, ওনার একটা আমি নিজে ট্রেনিং করলাম অনলাইনে। আচ্ছা, তা আমরা তো এগুলো শিখছি। হ্যাঁ, আবার যমুনা টিভিতে আমি নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ইন্টারভিউ দিলাম, আচ্ছা। কত মাসে এটা ব্রডকাস্ট হয়েছে। তো যেটা বলছিলাম যে আপনি না শিখলে তো ডেলিভারি দিতে পারবেন না। পৃথিবীর কেউ তো মারপেট থেকে কিচ্ছু শিখে আসে না, অল আর হোয়াইট পেপার। জি, পৃথিবীর সব মানুষ হোয়াইট পেপার, জন্মের সময় থাকে, পরবর্তী জীবনে সে যেটার মধ্যে কনসেন্ট্রেট করে সেটার গুরু বা উস্তাদ হয়ে যায়, বাবা হয়ে যায়। Very বুঝতে simple. পেরেছি। স্যার, আমরা যদি হচ্ছে বলি যে শুধু সেলসম্যান না, প্রত্যেকের এরকম কোন 3টা সফট স্কিল শেখা উচিত? এটা হলো কমিউনিকেশন আর নেটওয়ার্কিং,
কমিউনিকেশন আর নেটওয়ার্কিং এটা। দ্বিতীয় হলো আপনার লিডারশিপ স্কিল, লিডারশিপ, কমিউনিকেশন, নেটওয়ার্কিং, লিডারশিপ, আর একটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। এই তিনটে জিনিস যার থাকবে সে সুপারম্যান হবে। So we can say that these are kind of এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আপনি একটা এপিসোড করেন, কারণ আমাদের ইয়াং জেনারেশনের সবচেয়ে বড় প্রবলেম হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ড? এখন আপনি মেহেদি শার্টটা এইভাবে পরেছেন, আপনাকে স্মার্ট লাগছে, এন্ড আমারও এইভাবে শার্ট পরতে হবে কেন ভাই? আমি তো আপনার মতো ব্রাইট না, আপনার মতো সুন্দর দাড়ি আমার নেই, আমার কি আছে ওটা তো আপনার নেই। তা আমারটা আমাকে বুঝতে হবে, আমারটা নিয়ে আমাকে আগাতে হবে। তো ইয়াং জেনারেশন একজন ধরেন একজনকে টিস করলো, একজন সে রিয়াক্ট করলো, থাপ্পড় মারলো, হোয়াই? ধৈর্য ধরতে হবে, কারণ আমাকে তো বড় হতে, আমার টার্গেট তো বড়, তার মানে এখন আমাকে ঠান্ডা থাকতে হবে। এই জন্য আমাকে ইমোশনাল ইন্টেলিজেন্স জানতে হবে, লিডারশিপ রোলটা জানতে হবে। লিডারশিপ রোল মানে স্যাক্রিফাইসের জড়িত, স্যাক্রিফাইস যেটা বললাম যে আপনার কমিউনিকেশন, Communication, network. তিনটে স্কিল যদি কারো থাকে, বাংলাদেশে না পৃথিবীর কোথাও সে আটকাবে। তার মানে স্যার এগুলা কাইন্ড অফ সুপার পাওয়ার। অফকোর্স সুপার পাওয়ার। স্যার আমার বই আছে কিন্তু এর উপরে। হ্যাঁ আপনার আমি একটা বই লিখেছিলাম অনেক আগে, 17-18 দিকে। এটা ছিল হলো কিংবদন্তির নীরব ধন। আপনার বাংলা সাহিত্য পুরস্কার কি সেটার উপরে ছিল নাকি অন্য? ওটা হলো বাঙালি সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্য পুরস্কার না, ওটা ছিল গল্প উপন্যাসের জন্য, কিন্তু আমার একটা মোটিভেশনাল চমৎকার বই আছে কিংবদন্তির নীরব ধন। এই বইটা আমি এই জিনিসগুলো বলেছি, আচ্ছা, যে ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে একজন মানুষ নিজেকে করবে, তারপর আপনার লিডারশিপ রোল কিভাবে সে প্লে করবে শিখবে, তারপর সে নেটওয়ার্কিং কিভাবে করবে, তার মধ্যে ধৈর্য কিভাবে আসবে, রাগ কিভাবে সামলাবে, মাথা কিভাবে ঠান্ডা রাখবে, এটা তো আপনাকে শিখতে হবে। ডেফিনেটলি স্যার। আমরা ছোটবেলায় শুনতাম তুমি পুরুষ মানুষ, তোমার রাগ নাই, তুমি কোনো পুরুষই না। Yes or no? জি স্যার। যে পুরুষ মানুষের রাগ থাকবে না কেন, তুমি ঝাড়ি মারতে পারো না, বকা শুনলা, তাই না, বউ এটা বলে গেল, ভাই ব্রাদারা তুমি। No. যত বড় মানুষ, ঠান্ডা হতে হবে, কাম যত হতে হবে। বড় মানুষ তারা ঠান্ডা। ঠান্ডা। আপনি দেখেন একটা আপনার রেঞ্জ রোভার গাড়িতে যে যাচ্ছে, হুম, হুম। তার গাড়ির সাথে রিক্সাওয়ালা লাগিয়ে দিলে ওই লোকটা কোনো কথা বলে না, ড্রাইভার চিৎকার করে, সেটা ভয়ে হোক আর চাকরির ভয়ে হোক, কিন্তু ওই লোকটা তো কথা বলছে না, সে ঠান্ডা। সে ঠান্ডা। অথচ কিন্তু গাড়ি সাইকেলের সাথে লাগলে সাইকেলওয়ালা সাইকেল তুলে বাড়ি মারে। ইয়েস অর নো? লোকাল বাস আমি দেখেছি, আমি তো লোকাল বাসে যাতায়াত করি, 3 টাকার 2 টাকার জন্য সবচেয়ে বেশি বড় ঝগড়া হয়, মারামারি, রিক্সাওয়ালা থাপ্পড় মারে 5 টাকার জন্য, কারণ সে তো লো ক্যালিবার, লো প্রোফাইল, লো ফিগার। তো এই জন্য আপনি দেখবেন যারা বড় মানুষ, যারা শিল্পপতি, যারা বিলিয়নার, আমি এদের নিয়ে এখন কাজ করছি যে বিলিয়নারদের ক্যারেক্টারিস্টিক্স কি, আচ্ছা। এটা নিয়ে আমি একটা বই লিখবো চিন্তা করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি দেখছি যে বিলিয়নারদের একটা কমন বৈশিষ্ট্য হলো তারা মাথা ঠান্ডা, তারা মানুষকে ছেড়ে দেয়, সবকিছু ছেড়ে দেয়, প্রশংসা করে। বুঝতে পারছি। স্যার আপনি প্রায়ই বলেন যে মানুষকে সাহায্য করতে, সো এই মানুষকে সাহায্য করা এইটা স্যার সেলসে কিভাবে কাজে লাগে? এটা শুধু সেলস না, এটা মানুষের বড় হওয়া আর ছোট থাকার উপর বেশি কানেক্টেড, সেটা যে প্রফেশনই হোক। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা মামুন কি বলেছি মেহেদি? So we have to help everyone. ইয়েস, হোয়াট এভার ইউ হ্যাভ ক্যাপাবিলিটি। Got it. আচ্ছা, এটা শুধু সেলস না মামুন, পৃথিবীর সব মানুষকে সব সময় হেল্পিং অ্যাটিটিউড রাখতে হবে। পৃথিবীতে 2 প্রকার মানুষ থাকে। এক প্রকার মানুষ হলো তার সামনে কোনো কাজ বা দরকারে কিছু আটকে দিয়ে সে প্রমাণ করে যায় সে খুব পাওয়ারফুল, পাওয়ারফুল। তাকে ছাড়া হবে না। জি। আবার কিছু মানুষ আছে তারা কাজটা করে দিয়ে রিলিফ পায় এবং আত্মপ্রসাদ লাভ করে। আচ্ছা। তা আপনি যখন কাউকে হেল্প করেন, এটা অন্য কাউকে হেল্প করা না, এটা নিজেকেই হেল্প করা। কারণ হেল্প করার মধ্যে দিয়ে আপনি একটা মানুষ তৈরি করেন, মানুষের স্যাটিসফ্যাকশন তৈরি করেন, একটা পজিটিভ ভাইব তৈরি করেন আপনার চারপাশে। এই মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মোটিভেশনাল বই বলা হয় থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটাকে। থিংক অ্যান্ড গ্রো রিচ। এটা পড়ে পৃথিবীর হাজার হাজার মানুষ ফকির থেকে বিলিয়নার হয়েছে। বাংলাদেশে এটা বললে মানুষ বিশ্বাস করে না, মানে একটা বই পড়ে মানুষ কোটিপতি হয়েছে। এটা হলো এবং পৃথিবীর প্রথম দিকের মোটিভেশনাল বই এইটা। এই বই লেখার সময় নেপোলিয়ন হিল 4 থেকে 500 মানে পলিটিশিয়ান, রাষ্ট্রনায়ক, সেলিব্রিটি, হলিউডের নায়ক নায়িকা এদের ইন্টারভিউ করেছে। আচ্ছা। আচ্ছা, উনি ওনার বইয়ে বলেছেন যে কোনো মানুষ জীবনে একা উপরে উঠতে পারে না,
বুঝছেন? একা উপরে উঠতে কোনো পারে। মানুষ জীবন এখন একা উঠতে পারে না। আপনি জানেন না আপনার বস আপনার রিভিউটা পিয়নের কাছ থেকে নিতে পারে, হ্যাঁ স্যার, নিতেই পারে। আপনার জুনিয়র সহকর্মীর কাছ থেকে নিতে পারে, জি, আপনার বসের কাছ থেকে তো নিবেই। হ্যাঁ আবার আপনার বস জানে, মানে বসের বস জানে যে বস বায়াসড হতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি, যখন আপনি সবাইকে হেল্প করছেন, যে আপনার জন্য যে কাজের জন্য ওটি আপনি সিরিয়াসলি করছেন, তাহলে প্রত্যেকটা লোক আপনার উপর হ্যাপি। ইয়েস অর নো? True, yeah. একজন আপনার অফিস পলিটিক্স আপনি নেগেটিভ বলবে, আর 10 জন বলবে না অথেন্টিক ইনফরমেশন এইটা স্যার, তাহলে কোনটা নিবে বস? অথেন্টিকটা তার মানে আপনাকে হেল্প করতে হেল্প হবে। করতে হবে। কিন্তু স্যার এই ক্ষেত্রে মানে আমি যদি বলি, অনেক ক্ষেত্রে স্যার আমরা দেখি এরকমও সিনারিও চলে আসে যে এই যে আমাদের যে বিনয় বা আমরা যখন হেল্প করতে যাচ্ছি, সো মানুষ এটাকে আন্ডার এস্টিমেট করতেছে। সো অনেক সময় দেখি যে স্যার আমরা আসলে ভালোর জন্য করতেছি, মানে তা অ্যাকনলেজমেন্ট এটা স্যার আমরা বাদই দিয়ে দিলাম, বাট এরপরেও দেখলাম যে স্যার তাদের রিয়াকশন ইজ নট গুড। সো ওইসব ক্ষেত্রে তখন আমাদের মাইন্ডসেট কিরকম হওয়া উচিত? সুন্দর সুন্দর কথা বলেছেন। আচ্ছা, এখন ধরেন একবার গৌতম বুদ্ধের কাছে এক শিষ্য এলো, তার সাথে কিছু সময় দিবে, তাকে সেবা যত্ন করবে। অন্তিম মুহূর্তে এই শিষ্যের একটা উদ্দেশ্য ছিল জি, যে কিছুদিন পরে গুরু মারা যাবে। হ্যাঁ। এরপরে যদি গুরু মারা যায়, তাহলে গুরুর যে খানদান ইমেজ পরবর্তী জেনারেশন হ্যাঁ। আমি তার এটা ভোগ করবো, আমি বড় আর এক গৌতম বুদ্ধ হয়ে যাব। কিন্তু আলটিমেটলি তার মেন্টালিটি তো খারাপ। জি, গৌতম বুদ্ধ মারা যাচ্ছে না, উনি তো খুব সুগঠিত দেহ ছিল, মানে উনি খুব তপস্যা করতেন, মানে সবকিছু খেতেন আর কি। তো একদিন সকালবেলা ঘুমের থেকে উঠে গৌতম বুদ্ধকে বকাঝকা শুরু করছে, ব্যাপক চোদাচিল্ল করছে, আন্ডার এস্টিমেট করছে, মানে তুই তুকারি করছে, মানে বুড়া মারা যায় না, এই সেই। তো গৌতম বুদ্ধ তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলেন যে এই যে তুমি এতক্ষণ, সাপোজ তুমি আমাকে একটা জিনিস দিতে চাচ্ছ আগ্রহ করে, কিন্তু আমি নিলাম না, এটা কার থাকবে? বলো কেন আমারই থাকবে? বলো তুমি এতক্ষণ আমাকে যা দিলে আমি কিছু নিলাম না, তুমি এতক্ষণ আমাকে যা বলেছ, হ্যাঁ, মানে এই যে বিষোদ্গার করেছ, এটা আমি কোনোটাই নিলাম না। গায়ে মাখলাম না। দেখেন, চলার পথে কিছু মানুষ আপনাকে ছোট করবে, আন্ডার এস্টিমেট করবে। এটা করবে কেন? জেলাসি থেকে করে। আচ্ছা, এটা এই জন্য নেওয়া যাবে না, গায়ে মাখা যাবে না। এটা আপনার স্বামী বিবেকানন্দ, তার 2-3টা বই আছে, আপনি পড়লে বুঝতে পারবেন, খুব ভালো মারাত্মক বই এগুলো। জি, একটা হলো আপনার কর্মযোগ, জ্ঞানযোগ, ধর্মযোগ। কর্মযোগ। এই কর্মযোগে উনি বলছে যে তুমি নিজের গোয়ে কাজ করে যাও। কি বলছে স্বামী বিবেকানন্দ? তুমি নিজের মানে নিজের স্পিরিটে কাজ করে যাও। জি, কিছু লোক তোমাকে বাহবা দিবে, কিছু লোক তোমাকে দুশ্মনাই করবে, টেনে ধরবে, হ্যাঁ, কিন্তু তুমি কাউকেই পাত্তা দিও না। আচ্ছা, কারণ স্বামী বিবেকানন্দ আজ থেকে 250-300 বছর আগে জানতেন যে আখেরি জামানা মানে শেষের দিকে এরকম লোক আসবে যারা এই ছোট ছোট কাজে মানুষকে আটকে দিবে। সুতরাং কে আপনার গ্র্যাটিটিউড করলো না, এটা আপনার যায় আসে না। আপনার দায়িত্ব আপনাকে করতে হবে, এটা আপনার লাইফের সাথে জড়িয়ে নিতে হবে। তখন মনে হবে যে আমি হেল্প করছি। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড? যেমন আমি বাসে উঠলে, আমি বাস ভাড়া শুনে 5-10 টাকা বেশি দেই, রিক্সা লাগে 5-10 টাকা বেশি দেই। কারণ কি? কারণ আমার মনে হয় যে আমি ইনকাম করছি অনেক ভালো, ওদের চেয়ে ভালো, তো আমার উচিত ওদেরকে হ্যাপি করা। রাইট, right, ওরা দোয়া করে ভেতর থেকে। রাইট। এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। যে সহকর্মী আপনার কাছে আসলো কোনো হেল্প চাইতে, তাকে সর্বোচ্চটা দিয়ে হেল্প করতে হবে, তাহলে সহকর্মী আপনার নিজের হয়ে যাবে, আপনার বিপদের সময় সে এগিয়ে আসবে। বুঝতে পেরেছি স্যার। মানে কোনো এক্সপেকটেশন না রেখে আসলে আমাদের উচিত করবেন, বিলিয়ে দেওয়া। কিন্তু বিশাল রিটার্ন আসবে, এই রিটার্নটা চোখে দেখা যাবে না। বুঝতে পেরেছি স্যার। আপনি এর আগে একটা তখন বলছিলেন যে ফিলিংস, ট্রাস্ট এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলসম্যানের কাজের জন্য, রাইট? এখন ট্রাস্ট ছাড়া কি আসলে কোন সেলসম্যানের পক্ষে ট্রাস্ট বিল্ডিং না করে কোনো কিছু সেল করা পসিবল? সেটা আপনার কনভেনিয়েন্স প্রোডাক্টস পসিবল। মানে প্রোডাক্ট তো 4 প্রকার। লজিক্যাল যেগুলো সেগুলো পসিবল। প্রোডাক্ট তো 4 প্রকার, আপনি জানেন যে প্রোডাক্ট 4 প্রকার। জি, কনভেনিয়েন্স প্রোডাক্ট, আপনার শপিং প্রোডাক্ট, জি, স্পেশালিটি প্রোডাক্ট, আনসর্ট প্রোডাক্ট। জি, এখন কনভেনিয়েন্স প্রোডাক্ট যা, এখানে টাস্ট না থাকলে মানুষ কিনে। দোকানে আপনি পেস্ট বা কয়েল কিনতে গেলে টাস্ট মেক করা জরুরি না, জি, কারণ এটা কনভেনিয়েন্স প্রোডাক্ট। জি, আটা, ময়দা, সুজি, নুডলস কিনতে গেলে খুব বেশি টাস্ট করা জরুরি না, নিয়ে আসে একটা, কিন্তু তারপরেও ওই কোম্পানি কোনো না কোনো ভাবে টাস্ট বিল্ড করে। জি, আন্ডারস্ট্যান্ড? রাইট, রাইট, রাইট। কিন্তু আপনার যদি স্পেশাল প্রোডাক্ট হয়, শপিং প্রোডাক্ট হয়, তাহলে টাস্ট বিল্ডিং ছাড়া সে কিনবেই না।
ইয়েস স্যার। ইয়েস। তাহলে ট্রাস্ট বিল্ডিং করবে কিভাবে? যদি আপনার এক্সপেরিয়েন্স কি বলে যে সব থেকে দ্রুত ট্রাস্ট বিল্ডিং করার প্রসেসটা কি? কমিটমেন্ট। কমিটমেন্ট। যে মানুষগুলো সেলসের সাথে জড়িত তারা সত্য কথা বলবে, প্রবলেমটা আগে বলবে, প্রবলেম থাকলে ওটা আগে বলবে স্যার এটা নিয়েন না। এটা তো আপনার মাছ বাজারে গেলে বুঝবেন যে মাছ যে বিক্রি করে ও অনেক সময় আমার মনে হয় ইচ্ছা করে বলে স্যার এটা আপনার জন্য না, এটা দেওয়া যাবে না আপনাকে। কি বলে এই আপেলটা আপনাকে দেওয়াই যাবে না। এই এক সেকেন্ড আমার টাস্ট আল্লাহ ও আমাকে মানে আমাকে দেওয়াই যাবে না, মানে ও হয়তো দিবে না এটা আপনাকে। ও কি বলে স্যার এটা আপনাকে দেওয়া যাবে না, আমি আপনাকে দিচ্ছি। কিন্তু স্যার ওই আপেলটা সে মানে কাউকে না কাউকে তো দিবেই। হ্যাঁ দিবে, দিতে পারে, কিন্তু টাস্ক নিয়ে কথা, আপনার টাস্কটা সে বিল্ড করতে পারলো হ্যাঁ, কি? আমার হ্যাঁ, trust হ্যাঁ, build হ্যাঁ। করতে হবে। সো সততা, দ্যাটস দ্য ফাস্টেস্ট ওয়ে টু বিল্ড ট্রাস্ট, রাইট? অনেস্টি। হ্যাঁ Honesty. ইয়েস। হ্যাঁ, এটা তো সেলস প্রফেশন, সব প্রফেশন সততাটা থাকতে হবে। তো এটা তো একজন মানুষ আপনার সততা না থাকলে তো কিছুই থাকলো না। বুঝতে পারি। আপনি যেটা বলবেন ওটা সৎ মানে বিলিভ নিজে ওন করতে হবে এই কথাটাকে। আচ্ছা স্যার, তাহলে মানে আমরা যদি বলি যে এই যে আমরা একটু আগে অভ্যাসের কথা বললাম অনেকগুলা, সো প্রত্যেকটা সেলসম্যানের কোন অভ্যাসগুলো আসলে স্কিপ করতে হবে বা বাদ দিতে হবে, এইটা যদি স্যার আমরা আসি। আমরা একটা অভ্যাস ঠিক করলাম একটু আগে যে সকালবেলা ভোরে ভোরে ঘুম ভোরে থেকে উঠতে ভোরে হবে। ঘুম থেকে ওঠা। কোনটা বাদ দিতে হবে? কোনটা অ্যাকচুয়ালি করা যাবে না? এক্সাজারেশন করা যাবে না, Okay. সেটা প্রোডাক্ট সম্পর্কে হোক, নিজের সম্পর্কে হোক, মার্কেট সম্পর্কে হোক। এক্সাজারেশন করে সেলসম্যান প্রচুর, Exaggeration. এটা করা যাবে না, এই অভ্যাস বাদ দিতে হবে। জেনুইন কথাবার্তা বলতে হবে, কারণ বস যে যদি সে 7 তলা 10 তলার উপরে বসে থাকে, বস ওই কাজটা করে আসছে। আন্ডারস্ট্যান্ড? রাইট, রাইট, রাইট। এখন আমি আমার একজন লেকচারার আমাকে যাই বলুক, আমি তো লেকচারারই ছিলাম 12 বছর, জি বুঝলেন? রাইট। জি। সুতরাং এক্সাজারেশন করা যাবে না, এটা বাদ দিতে হবে সবার আগে। বুঝতে পেরেছি। জেনুইন কথা বলতে হবে, আন্ডারস্ট্যান্ড? Yeah. পারলে বলতে হবে পারলাম স্যার, না পারলে বলতে হবে বস আমি পারতেছি না, আমাকে হেল্প করেন, বা এটা আমার পক্ষে সম্ভব না। বস তাকে বেশি পছন্দ করবে। কিন্তু আমরা সবসময় খালি তেল মারতে চাই, মিথ্যা বলতে চাই, জি, টাস্ট বাড়াতে চাই, টাস্টটাতে বাড়ে না, ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। জাস্ট কম। আচ্ছা, এই তেলের কথা আমার একটা বিষয় মাথায় আসছে যে কর্পোরেট লাইফে অ্যাকচুয়ালি এটা লাইক আপনার কি মনে হয় যে আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে আসলেই কি এই যে তেল দেয়া ছাড়া, স্পেসিফিক্যালি যদি বলি তেল দেয়া ছাড়া অ্যাকচুয়ালি টিকে থাকা পসিবল? মানুষ তেল দিয়ে টিকে থাকে না, টিকে থাকে কোয়ালিটিতে, কিন্তু তেলটা হলো এডিশনাল, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, মানে আপনার ধরেন আপনি জেনুইনলি আপনি, কিন্তু আপনি শেভ করেন না, হ্যাঁ। চুল কাটেন না, মেয়েরা মেকআপ দেয় না, কেন? বিউটিফিকেশনের জন্য, গ্লোরিফাই করার জন্য, এক্সট্রা। পশনেস আসার জন্য। জি, যোগ্যতার সাথে তেল যখন মিলে এটা ভয়ঙ্কর সুন্দর হয়। মানে যোগ্যতা, কোয়ালিটি, কম্পিটেন্সির সাথে, কম্পিটেন্টের সাথে যখন তেলটা মিলে, তেল দিতে পারে, এটা কর্পোরেটে সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর হয়, সবচেয়ে বেশি কোয়ালিটি এক্সপ্লোর হয় তখন। আচ্ছা, কারণ তেল দিতে হবে, আপনার তেল ছাড়া চলবে কিভাবে, কিন্তু তেল কখন কিভাবে কতটুকু দিবেন এই সেন্স থাকতে হবে। এটার উপর আবার আমার একটা বই আছে, ইঁদুরের পকেট মানি। আচ্ছা, এই বই আমি বলছি, যেমন ধরেন হিন্দুরা পূজা করে নর্মালি আপনার জবা ফুল দিয়ে সব পূজা হয়, 90% পূজা হয় জবা ফুল। জবা ফুল। চিনেন তো এটা লাল, আমার বাড়িতে ছোটবেলা আমার জবা ফুলের গাছ ছিল আমার বাড়িতে, আমি খুব পছন্দ করি জবা ফুলটা, কিন্তু জবা ফুলের কিন্তু কোনো গন্ধ নেই, এত সুন্দর বিউটিফুল জবা ফুলটা। মানে হিন্দুদের মানে 90% পূজা হয় জবা ফুল দিয়া, কিন্তু শিবের পূজা হয় কিন্তু বেলপাতা দিয়া। এখন তেলটা হইলো এই দেবতা কি আমার জবা ফুলের দেবতা না বেলপাতার দেবতা, এটা আপনাকে বুঝতে হবে। কিছু বস আছে খুব ক্রেজি, রাগী, সে তেল পছন্দই করে না, তাহলে তাকে ডাইরেক্ট তেল দিবেন না, আপনি ইনডিরেক্টলি দেন। আর তেল দেন না, আপনি কাজের মাধ্যমে তাকে তেল দেন যে স্যার আমি জানি আপনি টাইমলি কাজ পছন্দ করেন, স্যার টাইমের আগে আমি নিয়ে আসছি কাজ। বুঝতে পেরেছি। তেল হইলো না, কিন্তু হয়েছে কিছু। স্যার আমি জানি আপনি টাইম ফ্রেমটা আপনার জন্য অনেক মানে ফার্স্ট প্রায়োরিটি, স্যার আমি টাইমের আগে নিয়ে আসছি স্যার। বুঝতে পেরেছি স্যার। মানে স্যার দুইটাই দরকার, মানে কেউ শুধুমাত্র তেল দিয়ে যোগ্যতা ছাড়া তার ক্যারিয়ার টিকায় রাখতে পারে না। এবং ধ্বংস হয়ে যাবে। কিন্তু আবার যোগ্যতা প্রচন্ড, তেল কিছু দিতে পারে না, ও কাট করতে বিপদে পড়বে, ওর সামনে ভয়ঙ্কর সমস্যা অপেক্ষা করতেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আপনি অনেকে বলে ভাই আমি তেল দিতে পারি না, ভাই তেল আমার সাথে যায় না, বা আমি বসকে তেলাতে পারবো না। অনেক ভাই ভাবসাব নিয়ে বলে ভাই আপনি বোকা শহরকে বাস করেন, আপনার প্রবলেম আছে। তেল মানে শুধু কাউকে মানে প্যাম্পার করা না, তেল মানে কাউকে
শুধু pamper ওয়েলিং করা। করা না, হ্যাঁ, প্যাম্পার করা না। হুম, হুম। তেল মানে হলো আপনার যে কম্পিটেন্সি আছে সেটা বলা। বুঝতে আপনাকে পেরেছি। বুঝতে হবে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, হুম, হুম। আমরা আল্লাহর প্রশংসা করি জি, এবং আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে আগে তার প্রশংসার কথা বলা হয়েছে, তুমি আগে প্রশংসা করো। true, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছি। আপনাকে বুঝতে হবে। জি, আবার নবীর শানে দুরূদ দিই, কারণ কি? কারণ আমি নবীকে পছন্দ করি, আমি আমার বসকে পছন্দ করি, আমি আমার সিনিয়রকে পছন্দ করি, তো তাকে আমি তার ভালোটা বলবো, এতে সে প্লিজড হবে। প্রত্যেকটা মানুষ তার প্রশংসা শুনতে পছন্দ করে। পছন্দ করে। আপনি বাড়িয়ে বলা দরকার নেই, আপনি একজাক্টলি জেনুইনটা বলেন। আপনি তার কাছ থেকে কি শিখেছেন আপনি সেটা বলেন, আপনি কেন সে আপনার মেন্টর হবে সেটা বলেন। তেলকে আপনি খারাপভাবে নিশ্চিত করেন, আপনি তেল কেন দিবেন? তেল তুলো সেটা যেটা এক্সাজারেশন করা হয়, জি। যেটা মানে ফিজিক্যালি নেই, ভিজিবল না, সেটা আপনি বলতে যাবেন কেন? আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। বুঝছেন? এদিকে আমি যদি বলি শাহরুখ খানের মতো সুন্দর, এটা ভুল হবে ভাই। রাইট, রাইট। এদিকে বলতে হয়েছে বাংলাদেশের ছেলেদের গর্ভরতায় বেশিরভাগই ফ্যাটি হয়ে যাচ্ছে, আপনি স্পেশাল। জি, বুঝতে পারছি। মানে অ্যাকচুয়াল তথ্যটাই আমি জাস্ট সুন্দরভাবে প্রেজেন্ট করতেছি। এটা মানুষ পছন্দ করে এবং জানেন, প্রশংসা করলেন রাতে মানুষ বসেরা বাজে, ওটা আবার চিন্তা করে। এটা মেয়েরা একটু বেশি করে। বুঝতে পেরেছি স্যার। স্যার, আপনার হচ্ছে লেখালেখি আর শিক্ষকতা, এই ২ টা জায়গায় মানে আপনাকে সেলস নিয়ে আসলে মানে কি শিখিয়েছে? আসলে লেগে থাকা একটা বড় ব্যাপার, লেগে থাকা বড় ব্যাপার। লেখালেখিতে ধরেন আমি গত লাস্ট 10 ইয়ার্স আমার 10 বছর 10টা বই বেরিয়েছে, আরো 2টা বইয়ের কাজ আমি এখন করছি। তো এইটা আসলে পাঠক যখন একটা বই পড়ে রিভিউ দেয়, এটা লেখককে দারুণভাবে মুগ্ধ করে। এবং আপনি নিজেও তো সুন্দর একটা বই লিঙ্কডইনের উপরে লিখেছেন, বাংলাদেশে মনে হয় এটা প্রথম বই যতটুকু আমার। হ্যাঁ স্যার, লিঙ্কডইন টপিকের উপর স্যার এটা সেকেন্ড বই, বাট হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট বুক, যেটা হচ্ছে 2 ঘন্টার পরে শেষ করা যায় এবং এখন থেকে এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা যায়। রাইট। তো এই যে বইটা লেখার পরে বা পাবলিশের পরে আপনার মনে একটা সন্তান জন্ম দিয়েছেন, এরকম একটা ফিল আসছে না? এক্স্যাক্টলি স্যার। তো লেখালেখিটা মানুষের সন্তান জন্ম দেওয়ার মতো ফিলিংস এর ব্যাপার। লেখালেখি সবার দ্বারা সম্ভব। পৃথিবীর সবাইকে দিয়ে সবই সম্ভব, যদি সে তার ভেতর থেকে চায়। বিষয়টা বুঝেন আপনি? মানে পৃথিবীর সব মানুষকে দিয়ে সবকিছু সম্ভব, কিন্তু সেটা তার ভেতরের তাগিদ যদি হয়। যেমন আপনি যদি লেখক হতে চান, তাহলে আপনাকে আগে পাঠক হতে হবে। জি, এরপরে ছোট ছোট 2-1টা পত্রিকায় বা বিভিন্ন ম্যাগাজিনে, ফেসবুকে লিখতে হবে। হ্যাঁ, এরপরে লেখার সময় আপনাকে বুঝতে হবে যে কোন দিকে পাঠকের একটা কাটতি আছে, চাহিদা আছে, বুঝতে হবে। এই যেখানে সেলসের ব্যাপার, কিন্তু সেলসের ব্যাপার চলে আপনি আসছে। লেখক হয়েছেন কিন্তু আপনি সেলস শিখেন নাই, তো আপনার বই চলবে না। বই চলবে। True, আন্ডারস্ট্যান্ড? বাংলাদেশে এমন লেখক আছে, তাদের বই একটা বইয়ের দাম দিয়েছে সে 1 লক্ষ টাকা, জি। আবার ওই বই 300 টাকা অনেকে বেচতে পারে না, তার বই 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, এটা আমি জানি। স্যার, অ্যাকচুয়ালি যে এই প্রসঙ্গে যদি আসি, যে সেলস কি আসলে কোর্স করে বা বই পড়ে শেখা যায় কিনা? অবশ্যই শেখা যায়, কিন্তু সেলসটা তো আসলে প্র্যাকটিক্যাল জব। আপনি সেলস করে, যেমন আমি কিন্তু আমার প্রথম জীবনে সেলসে কাজ করেছি কিছুদিন, খুব অল্প সময় কাজ করেছি। এই যে আমি অল্প সময় সেলসের কাজ করলাম মামুন, এটা গত 20 বছর আমি আমার ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতায় আমার ডিপার্টমেন্ট পরিচালনা করতে গিয়ে, ইউনিভার্সিটিগুলো ডেভেলপ করতে গিয়ে আমি ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাচ্ছি। আচ্ছা, তার মানে স্যার আমি যদি সাম আপ করি যে আমরা বই পড়ে বা কোর্স করে শিখতে পারবো, মানে আমরা একটা কোর নলেজ পেলাম, বাট এই জিনিসটা এটা ইমপ্লিমেন্ট করতে হবে implement মার্কেটে করতে গিয়ে, হবে, দেন তাহলে আমার জিনিসটা পরিপূর্ণতা পরিপূর্ণতা পাবে। পাবে। বুঝতে প্র্যাকটিস পেরেছি। প্র্যাকটিস ইজ মাস্ট হিয়ার। ওকে ওকে। স্যার, আপনার অভিজ্ঞতা থেকে কি আমাদের হচ্ছে একটা সেলস টেকনিক শেয়ার করবেন কিনা, যেটা প্রত্যেকটা সেলসম্যানের জানা উচিত? সেল টেকনিক বলতে আসলে এটা তো খুব টাফ একটা প্রশ্ন, কারণ প্রোডাক্ট কি, কাস্টমার কারা, তার উপরে তো টেকনিক ডিপেন্ড Depend করে। জি, এখন কমনলি আমি যদি বলি যে আমরা একজন সেলসম্যান যে হাসি মুখে সেলস শুরু করে, জি। অন্যদের চেয়ে 30% বেশি ক্লোজিং হয় তার। হাসি মুখে থাকাটা হ্যাঁ। ইম্পর্টেন্ট। দেখেন, মানে যার মুখে হাসি নেই তার দোকান খোলা উচিত না, এটা চাইনিজ প্রবাদ। যার মুখে হাসি নেই তার দোকান, মানে ওপেন বিজনেস শুরু করা উচিত নয়, কোনো কাজ করা উচিত নয়। মুখে হাসি থাকে, চাইনিজ প্রবাদ। আচ্ছা, তো আবার সেলসের রিসার্চে আসছে যে সেলসম্যান বা সেলস পিপল আপনার হেসে কথা শুরু করে, হেসে
মানে ডিলগুলো করে অন্যদের চেয়ে ক্লোজিং রেট 30% তার বেশি। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড? আরেকটা বিষয় আমি বলবো মানে এখানে যে 7 থেকে 10 বার একজন মানুষ না করে, এরপরে সে হ্যাঁ করে, ওই পর্যন্ত ধৈর্য রাখতে হবে। লেগে থাকতে হবে। ইয়েস, টেনাসিটি। আচ্ছা, অর্থাৎ 7 থেকে 10 বার সে না করবে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছি। আবার ফলো আপের ক্ষেত্রে যদি বলি, সেলস একটা ফলো আপের ক্ষেত্রে আপনার 1 বার 2 বার 3 বার বলার হলো না, 1 বার 2 বার 3 বার বললাম হলো না, 5 বারের পর ক্লোজিং হয় সেলস। এটা জানতে হবে সবাইকে। মানে সেলস ফলো আপ 1 বার 2 বার 3 বার বলে এটা ক্লোজিং আসবে না। 5 বারের পর গিয়ে আপনার ক্লায়েন্ট আপনাকে ইয়েস বলবে। কিন্তু সেলসম্যান যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারও গিয়া নিজেকে মনে করে গুটিয়ে নেয়, তাহলে সে লস করলো। স্যার, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা 1 বার বা 2 বার রিজেকশন এলে আমরা জাস্ট চিন্তা করি যে না, এটা হবে না। তো তার মানে আমাদের এই মাইন্ডসেট থেকে বের হয় 5 বার কমপক্ষে 5 বার মিনিমাম 5 টাইমস। 5 মিনিমাম ফলো আপ। মানে ফলো আপের উপর তো সেলস আসবে। আরেকটা জিনিস আপনাকে বলি, সেলসের কল কখনো বৃথা যায় না। এটা অনেকে জানেন, এটা আমি জানি, আমার জীবন থেকে আমি দেখেছি। সেলস কলস, জি। সেলসের যে পরিশ্রম, সেলসের যে নেগোসিয়েশন, ডিলিংস, নেটওয়ার্কিং কখনোই বৃথা যায় না। হয় আজ অথবা টুমোরো সেলস হবেই। হবেই। হয় সে কিনবে অথবা তার নাতি কিনবে, সেলস হবেই। আচ্ছা, সেলসের কল কখনো, এটা অনেক সেলসম্যান ভুল মনে করে যে সেলস করতে পারলাম না। না, আপনি যদি বোঝাতে পারেন, দেখাতে পারেন, তাকে যদি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনতে পারেন, ট্রাস্ট বিল্ড করতে পারেন, ইমোশনালি তাকে যদি অ্যাটাচমেন্টের মধ্যে আনতে পারেন, কেউ ওই পণ্য কিনলে, সে না কিনলেও আপনাকে রেকমেন্ড করবে। তার মানে সেলস কল নেভার ফেড অ্যাওয়ে। বুঝতে পেরেছি। তাহলে কি ইনডাইরেক্টলি বলা যায় যে সেলস মানে হচ্ছে মানুষ চেনার কাজ, 100%। রাইট? আপনি মানুষ না চিনলে তো সেলসের কাজ শুরু করা উচিত না। আচ্ছা, আমি কেন শুরুতে বলেছি বই পড়তে হবে। একটা বই আছে যেটা 120টা দেশের আপনার পুলিশ ডিপার্টমেন্ট, সিআইডি, ডিবির পাঠ্য বই। মানে পুলিশ ডিপার্টমেন্টের পাঠ্য বই হলো সিআইডি, ডিবির, যাদের মানুষ নিয়ে কাজ করতে হয়, ক্রিটিক্যাল কাজ। জি, জি, জি। সেলসের কাজও তো ক্রিটিক্যাল কাজ, মানুষ হ্যাঁ, চেনে। অবশ্যই। এই 120টা দেশের এদের পাঠ্য বই হলো শার্লক হোমস রচনা সমগ্র, আচ্ছা, স্যার আর্থার কোনান ডয়েলের। আর বাংলাদেশের কয়জন সেলসম্যান এটা পড়ছে আমাকে বলেন? খুবই কম। ভাই নামই তো জানে না। আমি জানি। এটা বললে বলবে স্যার, এখন সে এসে যদি বলে যে স্যার আপনি তো প্রফেসর, আপনি সেলস কিভাবে ট্রেনিং করান, আপনি কিভাবে সেলস, আপনি শার্লক হোমসটা পড়ে দেখেন, আপনার চেহারা দেখলে বুঝবেন সে কি বলতে চায়, চোখ দেখলে বুঝবেন যে সে কি চায় আপনার কাছে, ঠোঁটের নাড়াচাড়া দেখলে বুঝবেন সে বিরক্ত হচ্ছে কিনা, আপনার হাসি দেখলে বুঝবেন সে অ্যাকসেপ্ট করলো কিনা। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড? আপনার হাতের নড়াচড়া দেখলে বুঝবেন সে কতক্ষণ পর উঠে যাবে, সে আপনার কথা বিরক্ত হচ্ছে কিনা, তার ঘড়ি দেখা, তার অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, এটা তার ঘড়ি দেখা থেকে আপনি বুঝবেন। বুঝতে পেরেছি স্যার। অর্থাৎ একজন ক্লায়েন্টের গেস্টার, পোস্টার, অ্যাটিটিউড আপনাকে ধরতে হবে, সে পরবর্তী স্টেপ কি নিবে। আপনি বলছেন, সে তো এই জগতে নেই। স্যার, সেলসম্যানদের মধ্যে আমরা দেখি যে অনেক বার্ন আউট বেশি দেখা যায়। সো এইটা অ্যাকচুয়ালি কেন দেখা যায় এবং এটা তারা কিভাবে সামাল দিবে? এখন আপনি ধরেন হিমালয় পাহাড়ে যে যাবে, জি, তার প্রিপারেশন একরকম, জি। আবার গুলিস্তান যে যাবে তার প্রিপারেশন কিন্তু আরেক রকম। সম্পূর্ণ আলাদা, অফ কোর্স। হ্যাঁ, সেলস ক্যারিয়ারকে আপনি নিয়েছেন, কিন্তু আপনার মেন্টাল, ফিজিক্যাল কোনো প্রিপারেশন নাই। বিষয়টা বুঝেন। জি, আমি বলেছি 20% সেলস পিপল, 80% ইনকাম পকেটে নেয়। তারা কারা? তারা তো বস পিপল, তারা তো প্রিপারেশন নাই। তারা ধ্যানে জ্ঞানে স্বপ্নের মধ্যে তারা সেলস করে, তারা স্বপ্নের মধ্যে হাঁটে, স্বপ্নের দিনে তারা তাকিয়ে স্বপ্ন দেখে, জেগে আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সেলস ক্লোজিং এর। আপনি করেছেন সেটা? করেন নাই। আপনার প্রিপারেশন আছে? নাই। নাই, আপনার কোনো স্লাইড আছে? নাই। নাই। বর্তমান বিশ্বে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সেলস ট্রেনার, সেলস মোটিভেটর, সবচেয়ে বড় লেখক হলো ব্রায়ান ট্রেসি। জি, আপনি তার জীবনে লক্ষ্য করেন, সে তো ডিশ ওয়াশার ছিল, সে তো সেলস মানে একেবারে রুট লেভেল থেকে ব্যর্থ সেলসম্যান ছিল। সে কিভাবে পৃথিবীর সেরা, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তার বই 50 বার অনুবাদ না হয়েছে। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। মাল্টিপল ল্যাঙ্গুয়েজে লক্ষ লক্ষ মানুষ তার কাছে কিনেছে। তো সে তো ব্যর্থ সেলসম্যান ছিল। এখন কেন বার্ন আউট হবে না? ও তো আসছে হলো ঠেকা কাজ সারতে। এই মাসে তার হলো মেসের ভাড়া দিতে পারতেছে না, খাবার নাই, সে গিয়ে সেলসে ঢুকছে, 1 মাস টাকা দিলে সে তার মেস ভাড়া দিবে। এই লোক তো থাকবে না। তাহলে কি বলা যায় যে যদি আমরা আমাদের কোনো কাজে, শুধু সেলস না,
কোনো কাজে যদি বার্ন আউট না চাই, তাহলে সেটাকে প্রথমে ওই কাজটাকে প্যাশন হিসেবে নিতে হবে। ভালোবাসতে হবে, অবসেসড হতে হবে, অবসেসড হতে হবে। আপনি সেরা হবে, আপনার কাছে মানুষ আসবে টাকা দিয়ে কথা শোনার জন্য। আমি যদি আপনার বস আপনাকে বস মানবে, বসও বস মানে। কিন্তু সেলসের চাকরি সবচেয়ে বেশি চলে যায়, সকাল বিকাল চাকরি থাকে না, বলে না যে সেলসের চাকরি ঠুনকো, সবচেয়ে ভুগাস কথা। সেলসের চাকরি জীবনেও যায় না। সেলস বস সেলসম্যানকে তেলায় যে তুই কিন্তু যাবি না আমার টিম থেকে, তোর কি লাগবে বল, আমার পকেট থেকে টাকা নেই। কারণ ওই সেলসম্যানকে সে রিলাই করে। বুঝতে পারছি স্যার। আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে নিজেকে, তবেই না আপনাকে কেউ রেসপেক্ট দেবে। চাকরি যায় নাকি তাহলে মানুষ, প্যাশন ইম্পর্টেন্ট। প্যাশন না থাকলে ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশন। আপনি বলেছিলেন যে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি মানুষকে বিশ্বাস করে ঠকেছিলেন। অ্যাকচুয়ালি যদি বলতেন যে অ্যাকচুয়ালি আপনার এই স্টোরিটা বা অ্যাকচুয়ালি আপনার এই এক্সপেরিয়েন্স বিষয়টা হলো যে পৃথিবীর এমন কোন, মানে পৃথিবীর বলতে বাংলাদেশের পৃথিবী আর কি। তো ইউরোপ আমেরিকা সম্পর্কে আমার জ্ঞান কম, মানে ওইখানকার মানুষের কালচার সম্পর্কে আমার জ্ঞান কম। যদিও রিসেন্টলি আমি 8-10টা দেশ ঘুরে আসলাম ইউরোপে, কিন্তু ওই ঘোরা তো শুধু দেখার জন্য ঘোরা, বোঝার জন্য ঘোরা না, তো মানুষ জানাব ঘোরা না। বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশ, আবার বলছি, বাংলাদেশের কোনো মানুষ কি কাউকে উপকার করে না ঠকেছে একটা এক্সাম্পল আছে? না, অবশ্যই না। তো অবশ্যই না। আছে। নাইস। এই যে বুদ্ধের কথা বললাম, এক মহিলার ছেলে মারা গিয়েছে, সেই মহিলা গৌতম বুদ্ধের কাছে এসে বলল যে আমার ছেলেটাকে আপনি জীবিত করে দেন। গৌতম বুদ্ধ বলল যে আমি তোমাকে একটা কাজ দিব, এই কাজটা করতে পারলে তোমাকে আমি তোমার ছেলেকে এখনই সুস্থ করে দেবো, মানে জীবিত করে দেবো মৃত থেকে। আচ্ছা। মহিলা জিজ্ঞেস করলো যে কোনো কাজ আপনি তারা আমি এখন আপনাকে করে দেবো, আমার ছেলেকে আপনি জীবিত করে দেন। বলো তাহলে তুমি একটা পরিবার বের করো তোমার আশেপাশে ঘুরে, যে পরিবারে কেউ না কেউ মারা যায়নি, একটা বাড়ি নিয়ে আসে। মহিলা তন্ন তন্ন করে এলাকার প্রত্যেকটা বাড়ি থেকে জিজ্ঞেস করলেন, দেখলেন, বুঝলেন যে না কেউ মারা গিয়েছে। তখন যখন বুদ্ধের কাছে আসলেন, বুদ্ধ বললেন যে এটাই জগতের নিয়ম, ন্যাচারাল। সুতরাং আপনি যাকে উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এই জন্য উপকার করা বন্ধ করা যাবে না। উপকার আপনাকে করতে হবে, করে যেতে। উপকার নিজের জন্য করতে হবে, মালিকের জন্য করতে হবে। আন্ডারস্ট্যান্ড? আপনার দেখা যায় যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে 20 জন মারা গেছে, 2 জন কিছুই হয় নাই, ওই কারণে দোয়া ছিল। জি, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছি স্যার। আপনি ইন্টারন্যাশনাল কথা একটু আগে যেহেতু বলেন, আপনি ইয়েতে আপনার এক্সপিরিয়েন্স কি বলে বাংলাদেশের সেলস মার্কেটের সাথে ইন্টারন্যাশনাল সেলস মার্কেটের ডিফারেন্সটা কোথায়? বাংলাদেশে অনেক মিথ্যা, অনেক বানোয়াট, অনেক অসত্য তথ্য দিয়ে সেল করা হয়, প্রোডাক্ট ভেজাল দেওয়া হয়, ক্ষতিকর প্রোডাক্ট মানুষকে কেনাতে প্রলুব্ধ করা হয়, টিভি মিডিয়া অ্যাড দেওয়া হয়। পৃথিবীর কোথাও এটা হয় না। পৃথিবীর সব জায়গায় তারা কাজ করে মানুষের জন্য, মানুষের বেনিফিটের জন্য, ওয়েলফেয়ারের জন্য। আর বাংলাদেশে অনেকেই কাজ করে মানুষ টাকা ইনকামের জন্য, কোটিপতি হওয়ার জন্য, মিলিয়নার হওয়ার জন্য, মানুষের উপকারের জন্য। এই ডিফারেন্সটা কিসের জন্য? কালচারাল কোনো বায়াসের কারণে নাকি এটা আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটির কারণে। সোসাইটি? আমাদের ফ্যামিলি যারা ঘুষ খায় তাদেরকে আমরা পজিটিভলি মেয়ে বিয়ে দিই, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদেরকে বড় চেয়ারে বসাই, তাদেরকে আমরা এই প্রোগ্রামের সভাপতি করি, প্রোগ্রামের চিফ গেস্ট করি, কারণ সে বড় ডোনেশন দেবে, এই জন্য সে গাড়ি নিয়ে আসবে, মেয়ের জামাই বড় মাছ কিনবে, এই জন্য। তো তাহলে সবাই তো ইনকাম করতে চাবে, সেটা বৈধ অবৈধ যাই হোক। যদি এই টেন্ডেন্সি থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম যে না, আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করব, তার সততা, তার ন্যায় নিষ্ঠতা, এটা নিয়ে আমরা তাকে মূল্যায়ন করবো, তাহলে তো এটা এই কালচার ডেভেলপ করতো না আসলে। বুঝতে পেরেছি স্যার। বাংলাদেশে যারা হচ্ছে সেলস, মানে সেলসের সাথে জড়িত, বাংলাদেশের সেলসম্যানদের স্যালারি কি যথেষ্ট দেওয়া হয়? আপনার কি মনে হয়? মানে প্রশ্নটা তো আসলে আপনি করেছেন জেনারেলাইজ একটা কোশ্চেন, হ্যাঁ। কিন্তু উত্তরটা হবে আসলে এটা একটু ইন্ডিভিজুয়ালি উত্তর। সেটা কিরকম, মানে স্যালারি ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। আবার কথাটা বুঝেন, অর্থাৎ যেমন আইবি থেকে একটা ছেলে পাশ করে সে যখন ইউনিলিভারে সেলসে জয়েন করে, আবার একটা ছেলে ধরেন নর্মাল একটা ইউনিভার্সিটিতে পাশ করে সে যখন একটা নর্মাল কোম্পানিতে জয়েন করে, দুজনের স্যালারি কি একরকম হবে? না। তাহলে আচ্ছা, আবার ধরেন নর্মাল জায়গা থেকে পাশ করেও আইবি থেকে যে ছেলেটা পড়ছে তারও বস হতে পারে। এই নজির আমার কাছে আছে। বলি শেয়ার স্টোরি। আপনি গ্রামীণ ফোনের এখন
আজমান ভাই কোথায় পড়াশোনা করেছে? জাতীয় সে বিশ্ববিদ্যালয়ে। ন্যাশনালে পড়ছে। দেখছি বড় এক্সাম্পল বাংলাদেশে কি চান? সে তো আমাদের গর্ব। সে তো জাতীয় বিশ্ববিদ্যালয়, তো তার এই ব্র্যান্ড দিয়ে আমি মনে করি মার্কেটে উঠে হ্যাঁ। যাওয়া উচিত, উচিত। তাই না? স্যার, শিক্ষকদের কি যথেষ্ট স্যালারি দেওয়া হয় বাংলাদেশ পার্সপেক্টিভে? ওটাও ডিপেন্ড করবে, একই কথা। ওই শিক্ষকের কোয়ালিটি কেমন, সবকিছু ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। আচ্ছা। সে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে তার উপরে, তার লিডারশিপ কোয়ালিটি কেমন আছে তার উপরে। যেমন বাংলাদেশে ফাস্ট গ্রোয়িং প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো এ গ্রেডের, তাদের স্যালারি কর্পোরেটের যে কোনো ইয়ের চেয়ে স্যালারি বেশি। Understand? বুঝতে পেরেছি। এটা ডিপেন্ড করে প্রতিষ্ঠানের উপরে, ডিপেন্ড করে আচ্ছা। স্যালারি, ডিপেন্ড করে প্রতিষ্ঠানের যারা স্টেক হোল্ডার, বিওটি মেম্বার, তাদের উপরে। আন্ডারস্ট্যান্ড? কিন্তু মনে রাখবেন, যে প্রতিষ্ঠান, স্কুল হোক কলেজ হোক, যারা স্যালারি বেশি দেয় তাদের আউটপুট ভালো, এবং ওই প্রতিষ্ঠান আবার ব্র্যান্ডিং বেশি হয়, ওই প্রতিষ্ঠান শিক্ষকরা বেশি দিন জব করে। আর যে প্রতিষ্ঠান স্যালারি কম দেয় ওই প্রতিষ্ঠান উঠে আসতে পারে না, তারা আস্তে আস্তে একেবারে ডুবন্ত জাহাজের মতো নিঃশেষ হয়ে যায়। তাহলে স্যার, স্যালারি বাড়ানোর সাথে কি শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর কোনো কোনো মিল আছে বা কোনো সম্পর্ক আছে? 100% সম্পর্ক আছে। ওকে। অর্থাৎ স্যালারি যখন বাড়বে তখন কোয়ালিফাইড মানুষ ওইখানে এসে শিক্ষকতা করবে। এখন বুয়েটের একটা ছেলেকে আপনার 30,000 টাকা দিয়ে স্টার্টিং দিতে পারবেন না, ওকে 80 থেকে 90 দিতে হবে স্টার্টিং হবে। স্যালারি। জি। আন্ডারস্ট্যান্ড? যে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বুঝতে পেরেছি। ফার্স্ট ক্লাস ফার্স্ট। যেমন আমার বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এখানে আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাড়া কাউকে নেই না। I see. আন্ডারস্ট্যান্ড? আমাদের পলিসি হলো যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, বুয়েটের ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, এরপরে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। তুমি অ্যাপ্লাই করতে পারবা না, তোমার স্যালারি নো প্রবলেম। কারণ কি? কারণ আমাদের টার্গেট নাম্বার 1 হওয়া। নাম্বার 1 হওয়ার জন্য প্রথম টার্গেট হলো আমরা শিক্ষককে নাম্বার 1 বানাতে হবে। True, 100% বুঝতে পেরেছি। 100% true। আমি Understand? একটা জি, স্যার। এখানের মধ্যে একটু ইনডিরেক্ট কোয়েশ্চেন করি যে, যদি কেউ ধরুন ভার্সিটিতে পড়াশোনা করেনি, ঠিক আছে, সে হয়তো ড্রপ আউট, সেই ক্ষেত্রে তার কি ভার্সিটিতে পড়াশোনা করতেই হবে যদি তার শিক্ষক হতে হয়? সে তার স্কিল্ড আছে, সে মারাত্মক স্কিল্ড, ভার্সিটিতে পড়াশোনা করতেই হবে তার? ভার্সিটিতে না, তার পড়াশোনা করতে হবে আর কি। এখন সেটা না, সে of course, college ন্যাশনাল পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক না, পারবে না। পারবে না। কারণ এগুলো গ্র্যান্ড কমিশনের নিয়ম আছে তো। অর্থাৎ শিক্ষক হওয়ার জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন তারা বলেছে যে তোমার গ্রাজুয়েশন থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে মাস্টার্স। ওই সাবজেক্টে শিক্ষক হতে চাইলে। কিন্তু গ্রাজুয়েশন করা দেখা যায় 80% এর অ্যাকচুয়ালি কোনো স্কিল নেই, ফিল্ড কোনো স্কিল নেই, অথচ যেখানে দেখা যায় অনেক স্কুল না, সে শিক্ষক হতে পারবে, সে এক্সপার্ট শিক্ষক হতে পারবে, কিন্তু আমার মতো রেগুলার শিক্ষক হতে পারবে না, কারণ আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। জি। আমি সেটাই জিজ্ঞেস করছিলাম যে ক্রাইটেরিয়াটা কি চেঞ্জ করার কোনো প্রসেস নেই বাংলাদেশের এডুকেশন সিস্টেমে? না, ক্রাইটেরিয়া চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা এক্সপার্টদের এনে লেকচার দেওয়াই, তাদের কথা শুনি। আন্ডারস্ট্যান্ড? যেমন ধরুন আমাদের মেকানিক্যাল সাবজেক্ট যে ইউনিভার্সিটিতে আছে বা ইলেকট্রিক্যাল আছে, সে ধুলাইখাল থেকে একজনকে নিয়ে এসেও শেখাইতে পারে, তার তো 8 পাসও নাই। জি। কারণ কি? কারণ তার ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স অনেক বেশি। আন্ডারস্ট্যান্ড? আমরা হার্ভার্ড অক্সফোর্ডের প্রফেসরকে নিয়ে আসি, আবার আমরা ওই মানে যেমন সেলসে জি। আমি আমার ছাত্রকে বলি, সেলস যখন আমি সেলস এন্ড মার্কেটিং কোর্স পড়াই, আমি বলি তুমি একদিন সারাদিন একজন সেলসম্যানের সাথে দোকানে দোকানে ঘুরো, তুমি দেখো হাউ টু রিটেন সেলস, হাউ টু স্টার্ট সেলিং। আচ্ছা, বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড? সো লার্নিংটার জায়গা ভিন্ন, এক্সপিরিয়েন্সের একটা মূল্য আছে, তবে শিক্ষকের যে আপনার ক্রাইটেরিয়া মিনিমাম হলো আপনার মাস্টার্স থাকতে হয়। এটা না থাকলে সে ফর্মালি তাকে আপনার দিতে পারবেন না, এই কি বলে এটাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবেন না। এখন সে তো ইনফর্মালি, তাকে তো আমরা আরো বড় চেয়ারে বসাতে পারি যদি তার কারো জ্ঞান থাকে। জি। ইউনিভার্সিটি তো কোনো সাবজেক্টিভ বিষয় না, এটা তো মানুষের নলেজ শেয়ারিং এর বিষয়। রাইট, সেজন্য তাই না? জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, জি স্যার। তার তো শিক্ষক হওয়া দরকারও নাই, তার তো শিক্ষকের 9টা-5টা ডিউটি করে তার তো পোষাবে না। আপনি যার কথা বলছেন যে তার বর্তমানে তো আসলে হচ্ছে শিক্ষকতা শুধুমাত্র স্কুল কলেজের ভার্সিটির সাথে কানেক্টেড না, অনলাইনে এখন যে কেউ শিক্ষক হতে পারে, সে যদি অ্যাকচুয়ালি জানে, সে হচ্ছে। এবং সে শিক্ষক আমাদের ট্রেডিশনাল শিক্ষকের চেয়ে বড় শিক্ষক হতে পারে। হ্যাঁ, অফকোর্স। আন্ডারস্ট্যান্ড? যেমন আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, জি। সে হলো আপনার ওই ইউটিউব একটা বইয়ের এক ছেলে, বই থেকে তাকে বহিষ্কার করছে, আনাসপির। এই আনাসপিরের সব ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি দেখে। আনাসপির তো শিক্ষকদেরও শিক্ষক এখন।
আনাসফির তো পরে বইটা শেষ করেছে কিনা আমি জানি না, আমার ছেলে তার গল্প আমাকে সবসময় বলে। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার এখন যদি আমরা এখন সোশ্যাল প্ল্যাটফর্মের কারণে না, এখন ওই গতানুগতিক শিক্ষা দিয়েও খুব বেশি আগানো যাবে না, তার চেয়ে জানাটা জ্ঞানটা ভেতরে জিনিসটা থাকতে হবে, এটা জরুরি। গতানুগতিক যেই আপনি মাত্র যে কথা বললেন যে গতানুগতিক শিক্ষা দিয়ে অ্যাকচুয়ালি এখন আর আগানো যাবে না, আপনার কি মনে হয় না যে আমাদের ফিজিক্যালি যেই স্কুল কলেজ বা ভার্সিটি যেগুলো আছে তাদের অ্যাকচুয়ালি গতানুগতিক এডুকেশন সিস্টেমের বাইরে আসা উচিত, বা এডুকেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা উচিত? এই যে ফর্মাল যে 100% করা উচিত, কিন্তু এখানে তো অনেক বড় প্রবলেম আছে। এখন শিক্ষার সিস্টেম চেঞ্জ করবে শিক্ষকরা, শিক্ষা সংক্রান্ত ব্যক্তি যারা অবশ্যই, তারা, অবশ্যই। এরা তো বেশিরভাগই হলো ধরেন 20-30 বছর আগে পড়াশোনা এসে বড় বড় পদে আছে। এখন তারা তো এই চেঞ্জটা করবে না, কারণ তারা তো বর্তমানে এই চেঞ্জের সাথে অ্যাডপ্টেড না, ট্রান্সফরমেশন করে নাই বা করছে না নিজেদেরকে, তো এই চেঞ্জটা আসবে কিভাবে? হ্যাঁ, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এখন ধরেন পৃথিবীর 5 জন বিজ্ঞানীর মধ্যে একজন হলো ডারউইন। জি ডারউইনের একটা বিখ্যাত উক্তি আমরা সবসময় সবাই জানি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, জি yes, যোগ্যতমরাই টিকে থাকে। টিকে থাকে। তার দ্বিতীয় সূত্রটা তো অনেকেই জানি না। দ্বিতীয় সূত্রটা বলছে যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী টিকে থাকবে না, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী টিকে থাকবে। টিকে থাকবে না, সবচেয়ে স্ট্রংগেস্ট প্রাণী টিকে থাকবে না, টিকে থাকবে সেই প্রাণী জাস্ট অ্যাডাপ্টেশন বা ট্রান্সফরমেশন খাপ কোয়ালিটি খাওয়াতে আছে, পারবে, খাপ yes. খাওয়াতে পারবে। বুঝতে পেরেছি। এখন ধরুন আজকে থেকে 20 বছর 30 বছর আগে যে পড়াশোনা করে এখন বড় জায়গায় বসে আছে পলিসি মেকিং এ, সে যদি নিজেকে বর্তমান এআই এর সাথে, বর্তমান প্রযুক্তির সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে, গ্লোবাল নলেজ শেয়ারিং সাথে অ্যাডপ্ট করতে না পারে, সেই মানুষটা তো এই জিনিসগুলো দেবে না জি। সিলেবাসে, তাহলে চেঞ্জটা হবে কিভাবে? আর শিক্ষকদের ব্যাপারে আমি সবসময় যেটা বলি, শিক্ষকদের সবচেয়ে বড় প্রবলেম হলো একজন ব্রিলিয়ান্ট ছাত্র শিক্ষক হয়, সে তারপর আর কোনো ট্রেনিং নেয় না, কোনো ওই লেভেলে নিজেকে ডেভেলপ করে না। So, শিক্ষকদের লার্নিংটা কন্টিনিউ থাকে না। এক্স্যাক্টলি, কিন্তু ইউরোপ আমেরিকা এটা আছে। আমেরিকাতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আমার এক ছোট ভাই জব করে, সে আমাকে রিসেন্টলি বললো যে ভাই আমি যদি আর্টিকেল পাবলিশ না করতে পারি এই বছর, আগামী বছর আমার চাকরি থাকবে না। আচ্ছা, মানে তারা হচ্ছে ফোর্সফুলি আসলে নিজেদের লাইনিং এর মধ্যে রাখে। এক্স্যাক্টলি, এবং ডক্টরদেরও এমবিবিএস বাংলাদেশে একবার পাশ করলে মানে কিয়ামত জীবনে পর্যন্ত দেখা তার আর কোনো কিছু পরীক্ষা না, সে তো প্রেসক্রিপশন করবে। কিন্তু পৃথিবীর সব দেশেই প্রতি বছর এটা পরীক্ষা দিতে হয়, আচ্ছা, তার নলেজটা ঠিক আছে কিনা বা যুগের সাথে যায় কিনা। বুঝতে পেরেছি। সুতরাং এই একাডেমিক লাইনের যে চেঞ্জটা, এটা নতুন জেনারেশন আসছে, তারা হয়তো করবে একটা সময়। আপনাদের মতো মানুষ যখন এই জেনারেশন যখন ভাববে তখন হবে। বুঝতে পেরেছি। আপনাকে যদি হচ্ছে আমি এই টপিক থেকে হয়তো আমরা লাইক চলে যাবো, বিকজ এটা সেলস এর, আই মিন আমরা সেলস নিয়ে কথা বলছিলাম মেইনলি, বাট আমি শিক্ষকতা টপিকটা এখানে আমাদের কয়েকটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি রেখেছি, তার কারণ হচ্ছে আপনি শিক্ষকতার সাথে কানেক্ট ডিরেক্টলি, দ্যাটস ওয়াই। সো শিক্ষকতা নিয়ে অফকোর্স হচ্ছে আমরা ইন ফিউচারে কথা বলবো যদি হচ্ছে আপনার সময় থাকে, ঠিক আছে? আমি এডুকেশন সিস্টেম নিয়ে আরো ইন ডিটেলস অ্যাকচুয়ালি জানতে চাই, কথা বলতে চাই, টু বি অনেস্ট। সো আমি জাস্ট এই টপিক থেকে সরার আগে আমি জাস্ট একটা কোয়েশ্চেন করবো যে যদি আপনাকে এডুকেশন সিস্টেম চেঞ্জ করার পাওয়ার দেওয়া হয়, তাহলে আপনি সবার প্রথমে কি করবেন? প্রথমে হলো প্রাইমারি স্কুলের যে টিচার আছে যারা, তাদের স্যালারি করবো ডবল, আচ্ছা, এবং তাদের গাড়ি টাড়ি এই টাইপের, যেমন পুলিশের এসপি যেটা পায়, ম্যাজিস্ট্রেট যেটা পায়, ওটা পায় প্রাইমারি স্কুলের টিচাররা, হাই স্কুলের টিচাররা। আন্ডারস্ট্যান্ড? Right. অর্থাৎ প্রত্যেকটা ছেলে আগুন হয়ে বের হবে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল থেকে, ওই ছেলে চোখ খুলে দেওয়া হবে। আবার ওই টিচারদেরকে মোটিভেশন দেওয়া হবে। দেখেন বেস্ট টিচারকে, টিচারের 4টে প্রকার আছে, শিক্ষক 4 প্রকারের। জি, সবচেয়ে ওয়ার্স্ট টিচার বলা হয়েছে যে ক্লাসে পড়ায়। সব থেকে ওয়ার্স। বুঝেন? এখন এইটা কয়জন টিচার জানে? স্যার গুড টিচার কারা? বুঝছেন আপনি? জি স্যার। মানে সবচেয়ে পচা টিচার, কিন্তু পচা বলা ঠিক না বা ব্যাড বলা ঠিক না, আই এম সরি ফর দিস স্ল্যাং বা ওয়ার্ড। মানে বলা সবচেয়ে মানে নিচু মানের টিচার বলা হয়েছে যে শুধু ক্লাসে এসে মার্কেটিং, ম্যানেজমেন্ট, বা যে কোনো ইকোনমিক subject সাবজেক্ট পড়ায় আপনাকে। এখন আপনি আমাকে বলেন বাংলাদেশের 99% টিচার কি তাহলে এটার মধ্যে পড়ে না? Same category, true. সেম ক্যাটাগরিতে পড়তেছে। তাহলে বেস্ট টিচার কি? জি, বেস্ট টিচার হলো যে তার ছাত্রকে ইন্সপায়ার করে। আচ্ছা, I see. ফর এক্সাম্পল, আমি আমার ফার্স্ট সেমিস্টারের ছাত্রদের একটা কোর্স পড়াই, তাদেরকে আমি বলেছি তোমরা জীবনে সফল হতে চাইলে তোমাকে ভোর 5টায় উঠে পড়াশোনা করতে হবে। Okay. এবং স্টুডেন্ট 20টা ছাত্র প্রতিদিন সকাল 5টায় উঠে আমাকে টেক্সট করে, আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং স্যার। আচ্ছা,
দ্যাটস গুড। আমি কি করেছি, ইটস আ গুড মুভ। ইন্ট্রোডাকশন টু বিজনেস না কিন্তু করিয়েছি, ইন্সপিরেশন করেছি। জি অর্থাৎ ওরা এখন নিজেরা শিল্প, সাহিত্য, ইকোনমিক্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং সব পড়ছে, কারণ তাকে আমি ইন্সপায়ার করেছি, তাকে আমি বুঝিয়েছি যে যত বেশি পড়বে তত বেশি তুমি বড় জায়গায় যাবে, তত রেসপেক্ট পাবে, তত পাওয়ার হবে, তত নেটওয়ার্ক হবে, তত সম্মান তুমি পাবে। তোমাকে পড়তে হবে এই কারণে, কারণ তোমাকে সোসাইটিতে একটা অবস্থান করতে হবে। জি স্যার। এই যে যখন বোঝাতে পেরেছি, ইন্সপায়ার করতে পেরেছি, তখনই আমার এই ছাত্রগুলো ভোরে উঠে পড়াশোনা করে। আচ্ছা আর যদি আমি শুধু ওকে একটা সাবজেক্ট পড়াতাম, আমি যত সুন্দরই পড়াই, যত সুন্দর শিক্ষকই হোক, শুধু ওই সাবজেক্ট নিয়ে প্লাস পেত, এটা ওর জীবন পরিবর্তন হতো না। ট্রু ট্রু ট্রু। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। আমার এক ছাত্র আমাকে জিজ্ঞেস করলো, একেবারে বিবিএ শেষ পর্যায়ে, জি সেই ছাত্র একেবারে ডাকু টাইপের ছাত্র, মানে ও ইউনিভার্সিটিতে আসলে হয় কাউকে মারে অথবা মার খায়, ডাকু টাইপের ছাত্র। আচ্ছা ও ওই ছাত্র টাকা দিয়ে ভাড়ায় যায় মারামারি করতে, তার 2টা ফোনে 4টা সিম। আচ্ছা আন্ডারস্ট্যান্ড? অল টাইম সে ওরা দৌড়ের উপর থাকে, পড়াশোনা কিচ্ছু করে না, ক্লাসে আসে না, এরকম। এটা আরো 20 বছর আগের গল্প বলছি। জি এই ছাত্র আমাকে ক্লাসে একদিন প্রশ্ন করলো যে স্যার, এই 20টা বছর পড়াশোনার মধ্যে আছি, হ্যাঁ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শেষ পর্যায়ে, তো আমি না দুষ্ট টাইপের, তো গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিলে মজা পাই স্যার, আমি বন্ধুদের সাথে আড্ডা দিলে খুব মজা পাই, ইভেন মারামারি করলে মজা পাই, মার খেলেও মজা পাই। আজকে আমার পিটাইছে, আমি কেন দৌড় দিতে পারলাম না, হ্যাঁ আমার কি ভুল ছিল? তো পড়াশোনায় মজা পাই না স্যার, কারণ কি বল, আচ্ছা পুরো ক্লাস স্তব্ধ, এবং আমি যে কাজটা করি, আমি ছাত্রকে প্রশ্ন করার জন্য অ্যালাউ করি, প্রশ্ন না করলে মাইন্ড করি। আমিও মানে পৃথিবীতে কিন্তু জ্ঞান শুরু, সক্রেটিসের যে জ্ঞানটা, এটা শুরু হয়েছিল প্রশ্ন দিয়ে। কোয়েশ্চেনস থেকে। ইয়েস এখন এই যে শিক্ষা ব্যবস্থার প্রবলেম, বাংলাদেশে কি বেশিরভাগ শিক্ষক প্রশ্নকে আপনি ডিসকারেজ করে না? ডেফিনেটলি কেন? কারণ ওই শিক্ষক পারে না, ওই শিক্ষকের ঘাটতি আছে, কমতি আছে। সীমাবদ্ধতা আছে। মানে এটা কিন্তু একাডেমিক জ্ঞানের সীমাবদ্ধতা না, জি তার মেন্টাল জ্ঞানের সীমাবদ্ধতা। জি মাইন্ডসেট আমি শিক্ষক সব জানবো, এটা ঠিক না। আমাকে প্রশ্ন করবে আমার ছাত্র, আমি বলবো আমি এটা জানি না, আমাকে একটা দিন সময় দাও বাবা, আমি জেনে তোমাকে আগামী ক্লাসে জানাবো। ওই ছাত্র আমাকে রেসপেক্ট করবে বেশি। ডেফিনেটলি সেটা আমি ভয় পাই, আল্লাহ আমি যে জানি না, এটা যদি ছাত্র জানে তাহলে আমার ইজ্জত শেষ, চাকরি শেষ। আরে ভাই, মুখস্থ রাখা তো সব মানে মানুষের কাজ না, অ্যাকচুয়ালি মুখস্থর টুল তো হচ্ছে এআই। আমি ক্লাসে বলি যে ভাই তোমার এই সাবজেক্টিভ প্রশ্ন না, জগতের যে প্রশ্ন আসে তুমি আমাকে করো। কি মামুন, হ্যাঁ হ্যাঁ স্যার আমি আপনার ক্লাসে তো এটা করেছি, মামুন তো আমার লাইভ ছাত্র, তাই না? তাহলে স্যার, স্কুল কলেজে কি ছোট থেকে স্কুল কলেজে সেলস শেখানো উচিত? আমি যদি আবার সেলসে ফিরে আসি, না, সেলস শেখানো উচিত না, সফট স্কিল শেখানো উচিত, শেখানো উচিত। সেলস না, সফট স্কিল। এটা কিরকম? যেমন তার বিনয় বোধটা কেন জরুরি, তার ভদ্র ব্যবহার কেন জরুরি, তার মিষ্টি কথা কেন জরুরি, তার ধৈর্য ধরন কেন জরুরি, কেউ তাকে কটু কথা বললে কেন এটা গায়ে না মাখা জরুরি, একটা ফ্রেন্ড তাকে বুলিং করলে কেন সেটা চুপচাপ ওইখান থেকে মানে নিজেকে বোঝানো উচিত। আন্ডারস্ট্যান্ড? এইটা শেখানো, মানে স্কুল থেকেই তাকে স্কিলগুলো শেখাতে হবে। তাহলে এটা শেখায় না কেন বর্তমানে এডুকেশন সিস্টেমে? এই সফট স্কিল গুলো অ্যাকচুয়ালি নেই কেন আমাদের কারিকুলামে, স্কুল কলেজে? এটা না, এটা শিখাবে শিক্ষকরা, কিন্তু শিক্ষকদের শিখাবে কি সেই সিস্টেম? আচ্ছা 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 স্যার, আমরা হচ্ছে এখন আমাদের লার্নার্সদের জন্য আমরা স্যার 4টা কোশ্চেন রেখেছি। জাস্ট এই কোশ্চেনগুলো, আমাদের কোশ্চেনগুলো উত্তরগুলো এক লাইনে হবে আর কি। সো স্যার আমরা শুরু করছি। নতুন সেলস পার্সনদের শোনা উচিত এরকম একটা উপদেশ। মানে নতুন সেলস পার্সন যেই আসুক, তার এটা জানতে হবে যে তার প্রোডাক্টের দাম যাই হোক, এটা কিনবে কাস্টমার যদি কাস্টমারকে তার ভ্যালুটা বোঝানো যায়। আচ্ছা আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছি স্যার। ভ্যালুটা বোঝানো যায় যদি, যে এটা একটা মূল্যবান জিনিস, এটা আপনার এই কাজটা করবে, এই পারপাসটা সার্ভ করবে, সেটা ফিজিক্যাল হোক, ইমোশনাল হোক, আচ্ছা সেটা পার্সোনাল হোক অথবা মেন্টাল হোক, সোশ্যাল হোক, যেভাবেই হোক আর কি। একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা যেটা ইউজুয়ালি হচ্ছে সেলস পার্সনরা ইগনোর করেছে। এটা হলো যে ডিলেমা। সেলস প্রফেশনে 95% লোকের ডিলেমা থাকে যে আমি কি প্রফেশন থাকবো না, এটার ফিউচার আছে কি নাই।
ওকে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, আমাদের আজকের যে অডিয়েন্সরা অ্যাকচুয়ালি এই এপিসোডটা দেখবে, শুনবে, তো তারা যদি আজকে থেকে একটা সফট স্কিল শেখা শুরু করতে চায়, আজকে থেকে ভিডিওটা দেখার পরেই ইনস্ট্যান্ট যদি শুরু করতে চায়, তাহলে তারা কোন সফট স্কিল দিয়ে স্টার্ট করবে? এটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, এটা জরুরি। Communication. কমিউনিকেশনটা, কারণ কমিউনিকেশন দিয়েই মানুষ সবচেয়ে বেশি ডেভেলপ করে। যেমন ধরেন প্রাচ্য দেশ, প্রাচ্য বলতে পাশ্চাত্য হলো পশ্চিমা দেশ, আর জি। প্রাচ্য হলো চীন জাপানদের বলা জি। হয়। তো এই প্রাচ্য দেশে একটা প্রবাদ আছে যে তোমার দৃষ্টিশক্তি যদি 1 বছর প্রসারিত হয়, তুমি একটা ফুলের গাছ লাগাও। তোমার দৃষ্টিশক্তি যদি 10 বছর প্রসারিত হয়, তুমি একটা ফলের গাছ লাগাও। আর তোমার দৃষ্টিশক্তি যদি 100 বছর ব্যাপী প্রসারিত হয়, তুমি একজন মানুষের সাথে নেটওয়ার্কিং করো, সম্পর্ক স্থাপন করো। স্যার, আমরা হচ্ছে যদি একটা হার্ড ট্রুথ আসলে জানতে চাই, বা মানে যদি নরমালি বলে একটা তিতে সত্য জানতে চাই, যেটা সেলস পার্সনরা সাধারণত মানতে চায় না। জীবনটা কুসুমাস্তীর্ণ নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা কষ্টের। এটা প্রত্যেকটা মানুষের জীবনই কষ্টের। যারা উঠে আসতে চায়, এটা মানতে চায় না। তারা মনে করে শুধু আমরাই কষ্ট করি, আর যে HR পিপলস এসির মধ্যে কাজ করে সে মনে হয় কষ্ট করে না। এটা ভুল ধারণা। পৃথিবীর সবাই তার জায়গা থেকে সর্বোচ্চ কষ্ট করে, কারণ কষ্টের পরে আছে স্বস্তি। আন্ডারস্ট্যান্ড স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এগেইন স্যার। তো ইয়েস, আমাদের আজকের এপিসোডটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি আজকের এপিসোড থেকে একটা ছোট্ট কথাও আপনার কাজে আসে, তাহলেই আজকের এপিসোডটা সার্থক হয়েছে। আর যেটা শুনছেন, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা তখনই কাজে আসবে যখন আপনি সেটাকে নিজের লাইফে ব্যবহার করতে শুরু করবেন। আজকের এপিসোডের সাথে যত ধরনের রিসোর্স থাকবে সেগুলো পেয়ে যাবেন পডকাস্টের ওয়েবসাইটে mahdiandmamun.com। প্রত্যেককে ধন্যবাদ আজকের এপিসোডের শেষ পর্যন্ত থাকার জন্য। পরের এপিসোডে আমরা আরো অভিজ্ঞতা সংগ্রহ করার চেষ্টা করব অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।